দেখা যায় তো? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আজকে আমরা পড়বো হলো ডেঙ্গু, এবং এটাকে আরেকটা বলা হয় আরবো ভাইরাস। এটা আরবো ভাইরাসের মধ্যে পড়ে। তাহলে আমরা পড়বো আরবো ভাইরাস এবং ডেঙ্গু। এখন আরবো ভাইরাস আমরা কাকে বলি? ওটাকে আরেকটা বলতে পারি আর্থ্রোপড আর্থ্রোপড বর্ন ভাইরাস। এটা পরীক্ষায় ডেফিনিশন আসে রিটেনে। তাহলে কিভাবে লিখবা? গ্রুপ অফ ভাইরাসেস that are transmitted by blood sucking such as mosquito and ticks from one vertebrate host to another. তাহলে এটা একটা কি গ্রুপ অফ ভাইরাস, অনেকগুলো ভাইরাস মিলে কিন্তু একটা ওই এই আরবো ভাইরাস। গ্রুপ অফ ভাইরাস যেগুলো ট্রান্সমিটেড হয় কি করে? ব্লাড সাকিং আর্থ্রোপড, যেমন কি মস্কো টিক্স। কার কাছ থেকে করবে? ফ্রম ওয়ান ভার্টিব্রেট হোস্ট টু অ্যানাদার। এটা হলো আর্থ্রোপড বর্ন ভাইরাস অথবা আরবো ভাইরাস, একই জিনিসই। উপরেটা জানলেই হয়ে গেল। ক্লাসিফিকেশন অফ দ্য মেজর আরবো ভাইরাসেস, এটাও রিটেনে আসে। ক্লাসিফাই করব, প্রথম দেব ফ্যামিলি, জেনাস এবং তার এক্সাম্পল স্পেসিস কি কি আছে। ফ্যামিলি হলো টোগা ভাইরাস, জেনাস হলো আলফা ভাইরাস। এর মধ্যে কে কে আছে? চিকুনগুনিয়া ভাইরাস, ইস্টার্ন ইকুইন এনকেফালাইটিস ভাইরাস, ওয়েস্টার্ন ইকুইন এনকেফালাইটিস ভাইরাস, ভেনেজুয়েলান ইকুইন এনকেফালাইটিস ভাইরাস। সবগুলোর সঙ্গে দেখো ইকুইন এনকেফালাইটিস ভাইরাস। তাহলে শুধু এনকেফালাইটিস আছে, মানে হলো এগুলো মেইনলি করে তোমার এনকেফালাইটিস। তো মনে রাখবো কি হবে তাহলে? চিকুনগুনিয়া ভাইরাস এটা আছে, আর ইস্টার্ন ইকুইন এনকেফালাইটিস ভাইরাস। ইস্টার্ন থেকে ওয়েস্টার্ন, তার অপোজিট হলো ওয়েস্টার্ন ইকুইন এনকেফালাইটিস ভাইরাস। তারপর ভেনিজুয়েলান ইকুইন এনকেফালাইটিস ভাইরাস। এই কয়েকটা টোগা ভাইরাস। সেই ভাইরাসের এক্সাম হলো জেনাস হলো ফ্লাই ভাইরাস। আর এর মধ্যে কি আছে? ডেঙ্গু ভাইরাস, ইয়েলো ফিভার ভাইরাস, জাপানিজ বি এনকেফালাইটিস ভাইরাস, ব্রাজিলিয়ান এনকেফালাইটিস ভাইরাস, সেন্ট লুইস এনকেফালাইটিস ভাইরাস। তারপর আছে বুনিয়া ভাইরাস, জেনাস এটাও বুনিয়া ভাইরাস। আর এক্সাম হলো ক্যালিফোর্নিয়া এনকেফালাইটিস ভাইরাস। রিও ভাইরাস, এর মধ্যে হলো অরবি ভাইরাস। এর মধ্যে ইম্পর্টেন্ট হলো কলোরাডো টিক ফিভার ভাইরাস। তাহলে এই যে আরবো ভাইরাসের নামকরণ গুলো হয় দেখো, একটা ডিজিজের নাম অনুযায়ী হয়। আরেকটা হলো যে যে সমস্ত অঞ্চলে এগুলো বেশি দেখা যায় এবং প্রথম এগুলো দেখা যায়, প্রথম আবিষ্কৃত হয়েছে, সেইখানকার নাম অনুযায়ী কিন্তু এগুলো দেওয়া হয়েছে। দেখো ম্যাক্সিমাম দেশ আছে না, ব্রাজিল, তারপরে তোমার এই যে আমেরিকার কিছু কিছু অঞ্চল আছে, হুম? তারপরে ব্রাজিল, তারপর তোমার জাপান, হ্যাঁ, এগুলো নাম দেওয়া আছে। এবং ডিজিজ করে তোমার মেইনলি করে এনকেফালাইটিস, হ্যাঁ, এইগুলো থেকে খেয়াল রাখবা। তাহলে আবার বলি, আমার টোগা ভাইরাস আসতে পারে চিকুনগুনিয়া ভাইরাস। তারপরে ইস্টার্ন ইকুইন এনকেফালাইটিস ভাইরাস, ইস্টার্ন এবং ওয়েস্টার্ন ইকুইন এনকেফালাইটিস ভাইরাস। তাহলে ইস্টার্ন থাকলে ওয়েস্টার্ন থাকবে। তারপরে এখন আসলো ভেনিজুয়েলা, ভেনিজুয়েলা থেকে আসলো ভেনিজুয়েলার ইকুইন এনকেফালাইটিস ভাইরাস। আর ফ্লাই ভাইরাসের মধ্যে কি? ডেঙ্গু ভাইরাস, ইয়েলো ফিভার ভাইরাস, জাপানিজ ভি এনকেফালাইটিস ভাইরাস। তো ডেঙ্গু ভাইরাস তো আমাদের দেশে কমন এখন। আর জাপানিজ বি এনকেফালাইটিস ভাইরাস এটা কিন্তু বাংলাদেশে কিন্তু পাওয়া যায়, কিন্তু এখন হঠাৎ করে দেখা যায় যে মানে সজ্ঞাত আকারে মারা গেছে, এটা কিন্তু পাওয়া যায়। তবে রেয়ার, অনেক সময় আউটব্রেক হয়, বাংলাদেশ, ইন্ডিয়া এগুলো পাওয়া যায়।
তারপরে ব্রাজিলিয়ান এনকেফালাইটিস এবং সেন্ট লুইস এনকেফালাইটিস। ঠিক আছে? আর বুনিয়া, এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ নাম। বুনিয়া ভাইরাস, এর মধ্যে কি আছে? ক্যালিফোর্নিয়া এনকেফালাইটিস, ক্যালিফোর্নিয়া ইউএস এর। ডিও ভাইরাস, কলোরাডো টিকফো ভাইরাস, এটাও আমেরিকায়, মেইনলি আমেরিকাতে এরা প্রথম পাওয়া গেছে। তাহলে খেয়াল থাকবে তো। আর চিকেনগুনিয়া গেল টুগা ভাইরাসের মধ্যে, আর ফ্লাই ভাইরাসের মধ্যে আসলো ডেঙ্গু এলো। তাহলে এগুলো নাম খেয়াল রাখবে। খুব কঠিন হবে, আমার ভাইবা দিতে হবে না, রিটেনে করবে। স্যার এই যে আর্থ্রোপড টিক, এই টিকটাকে আমরা বাংলাতে কি বলি? টিকের বাংলা বলা তো মুশকিল। টিক ওই যে কোনটা বলবো আমি? টিকটা, টিক আমাদের দেশে পাওয়া যায়, তো টিকটাকে কিভাবে বলবো? এটা একটা ইনসেক্ট, কিন্তু আমাকে বোঝাবো কেমনে? আমরা তো বাংলা ইংরাজি টার্ম বলতেই অভ্যস্ত, তাই না? টিকটার বাংলা অর্থ বুঝে নিও তো, দেখে নিও তো একটা আজকে, আমাকে কালকে বলিও। টিকটা সাধারণত ওই যে স্যার সম্ভবত একটু খোঁজার চেষ্টা করছিলাম স্যার, ওই যে রকি মাউন্টেন ফিভারেও তো টিক দ্বারা হয় আর্থ্রোপড স্যার, তো ওইখানে স্যার টিকের কোনো বাংলা মানে পাইনি স্যার, এই জন্য জিজ্ঞেস করলাম। হ্যাঁ হ্যাঁ, টিকের সম্ভবত ওই যে খোসাটা মনে হয়, উপরে আবরণটা মনে হয় শক্ত হয় সম্ভবত। সম্ভবত, আমি ঠিক এটা জানি টিকটা, টিকটা জানি না। আবার তবে আমাদের আশেপাশে পাওয়া যায়, বুঝছো? এই জন্য তো তোমার মানে এগুলো হয় টিকটা। যাই হোক, এটা একটু দেখে নিবা, এটা আমিও অতটা ভালো পাইনি। তাহলে এটা পরে নিও। এরপরে আমাদের আসল ক্লাস হলো ডেঙ্গু। তো ডেঙ্গু ভাইরাস প্রথম জানবো, প্রপার্টিস। তাহলে অলরেডি আমরা জেনেছি কি যে ফ্যামিলি হলো ফ্লেভিভাইরাসি, ফ্যামিলি। এটা অলরেডি ক্লাসিফিকেশন যখন পড়েছিলাম আমরা ইন্ট্রোডাক্টরি, তখন আমরা কিন্তু পড়েছি যেটা ফ্লেভিভাইরাসের মধ্যে পড়ে। জেনাস হলো ফ্লেভিভাইরাস। আর এটা হলো কি স্ফেরিক্যাল, তাই তো? ডায়ামিটার সেটা খেয়াল রাখতে পারলে পারবে। আর ফ্লেভিভাইরাস কার মধ্যে পড়ে? এটা স্যার এটা হচ্ছে ইনভেলপড আরএনএ ভাইরাস। আরএনএ ভাইরাসের মধ্যে। আরএনএ যদি হয় তাহলে এটা তোমার জেনোমটা কি হবে? সিঙ্গেল স্ট্যান্ডার্ড হলো আরএনএ, ইনভেলপ না ইনভেলপ, পিসিআর এর মধ্যে ফেলো, পিসিআর এর মধ্যে নাই। পিসিআর এর মধ্যে হলে নন ইনভেলপ, তাই তো? তাহলে পিকন্ন, তারপরে ক্যালিসি এবং রিও ভাইরাস, ওর মধ্যে পড়ে এটা নাই। তাহলে এটা ইনভেলপ ভাইরাস। আর ওয়াল ভাইরাস আর কি সিঙ্গেল স্ট্যান্ড, ওয়াল আরএনএ ভাইরাস সিঙ্গেল স্ট্যান্ড এক্সেপ্ট রিও ভাইরাস। তাহলে এখানে সিঙ্গেল স্ট্যান্ডের এটা গেল। এই কয়েকটা, তো এইভাবে যদি তোমার পড়ো একটা ভাইরাস প্রপার্টিস কি খেয়াল রাখার সমস্যা হবে? আমার মনে হয় না, যে ক্লাসিফাই যদি পড়ো ঠিক মতো তাহলে ব্যাপার না। আর এর সঙ্গে একটু জানতে হবে, হ্যাজ 4 সেরোটাইপ। অলরেডি জানো তোমরা এগুলো 4 সেরোটাইপ। আমি তো যে মাস 2 আগে একটা সেমিনার করলাম, এইবারই ডেঙ্গু নিয়ে করলাম। তোমরা এখানে থাকলে তো একসাথে করতে পারতা। তো সেরোটাইপ 4টা আছে, তার মধ্যে ডেঙ্গু 1, ডেঙ্গু 2, ডেঙ্গু 3 এবং ডেঙ্গু 4। এই 4টা হলো সেরোটাইপ। এবং ডিজিজ করে কি? ডেঙ্গু করে, এবং ডেঙ্গু হেমোরেজ করে, ডেঙ্গু শক সিন্ড্রোম করে, এগুলো করে। আরো অনেক ডিজিজ করে, আমি অত কিছু নিয়ে আসি, সংক্ষেপে তোমাদের যেটুকু প্রয়োজন সেটুকু নিয়ে আসি। ডেঙ্গু বিশাল একটা জিনিস। এবং এই সেরোটাইপ প্রোভাইড স্পেসিফিক লাইফ টাইম ইমিউনিটি। মানে হলো যে ডেঙ্গু 1 দ্বারা যদি ইনফেকশন হয়, তাহলে সেকেন্ড টাইম আর ডেঙ্গু 1 তোমার হবে না, লাইফ লং ইমিউনিটি দেবে। কিন্তু ডেঙ্গু 1 হইলে ডেঙ্গু 2 কে কিন্তু প্রোটেকশন দিতে পারবে না, ঠিক আছে? বা ডেঙ্গু 3 কে প্রোটেকশন দিতে পারবে না, বা ডেঙ্গু 4 কে দিতে পারবে না। তাহলে ডেঙ্গু 1 দ্বারা ইনফেকশন হলে সে লাইফ লং ইমিউনিটি হয়ে গেল, কিন্তু অন্যগুলাকে সে ক্রস প্রোটেকশন দিতে পারবে না।
Each serotype provide specific lifetime immunity, এটাই বলা হচ্ছে। স্পেসিফিক তার মানে ডেঙ্গু ওয়ান ধরা হলে ডেঙ্গু ওয়ানকে সে প্রোটেকশন দেবে, অন্যগুলোকে সে প্রোটেকশন দেবে না। এটাই হলো মেইন কথা। তাহলে এই হলো প্রপার্টি। এখন আমরা বলবো ডেঙ্গু ভাইরাস ইনফেকশন হচ্ছে ডেঙ্গু, তাই তো? ডেঙ্গু অনেকেই বলবে ডেঙ্গি। এখন তোমার যেটাই উচ্চারণ করো সে দুটাই ঠিক। ডেঙ্গু বলতে পারো বা ডেঙ্গি, যেটাই বলো না কেন, ঠিক আছে? অনেকে অভ্যস্ত মানে পছন্দ করে ডেঙ্গি, আবার বলে ডেঙ্গু, ঠিক আছে? তোমাদের কাছে যেটা ভালো মনে হবে উচ্চারণ করতে সেটাই বলবো তোমরা, কারোটাই ভুল না। তাহলে ডেঙ্গু এই যে মস্কিটো বর্ন ইনফেকশন হুইচ ইজ কজড বাই ডেঙ্গু ভাইরাস, হ্যাঁ, এটা হলো ডেফিনিশন। ডেফিনিশনটা কিন্তু পরীক্ষা আসে রিটার্নে। তাহলে ইট ইজ এ মস্কিটো বর্ন ইনফেকশন হুইচ ইজ কজড বাই ডেঙ্গু ভাইরাস। ডেঙ্গু ভাইরাস দ্বারা যে ইনফেকশন হলো, সেটা হলো মস্কিটো, এটা একটা মস্কিটো বর্ন ইনফেকশন কজড বাই ডেঙ্গু ভাইরাস। এই হলো। আর মোড অফ ট্রান্সমিশন তাহলে অলরেডি আমরা জানছি। তাহলে মোড অফ ইনফেকশন কিভাবে হবে? The dengue virus enters in the body through biting of the infected female Aedes aegypti mosquito and also Aedes albopictus. তোমাদের শীতে কি আছে? একটা না দুটো আছে? একটা আছে স্যার। স্যার কয়টা আছে দেখো তো? স্যার এইভাবে লেখা আছে স্যার, আপনার এখানে যেভাবে লেখা এইভাবে লেখা আছে স্যার। না এখানে তাহলে আমি তো পরে আরেকটা শীট তো করছি, তাহলে এটা পুরাতন শীট গেছে। ওখানে লিখে নাও এডিস অ্যাজিপ্টি মস্কিটো এর সঙ্গে অ্যান লেখাও, অ্যান লেখাও। এডিস অ্যালবোপিক্টাস, অ্যালবোপিক্টাস মানে হলো ALBO PICTUS, অ্যালবোপিক্টাস মস্কিটো। দেখছো? জি স্যার। এডিস অ্যালবোপিক্টাস মস্কিটো, এটা আমি তো এটা পুরাতন লেখা এটা। তাহলে এখন কিন্তু দুইটা স্ট্যান্ডার্ড হয়, শুধু একটা বললে হবে না কিন্তু, তাহলে কিন্তু ভুল ধরবে। গত বছর যেটা হলো সেখানে কিন্তু ওই যে অ্যালবোপিক্টাস মেইনলি ওটা দ্বারা হয়েছে। মশা দুইটা স্ট্রেন আমাদের এখানে পাওয়া গেছে, একটা হলো এডিস অ্যাজিপ্টি এবং এডিস অ্যালবোপিক্টাস। গত বছর যেটা হলো সেটা হলো অ্যালবোপিক্টাস। তবে এডিস ইজিপ্টি মস্কিটো এটাই কিন্তু মেইনলি ট্রান্সমিট করে এবং এটার সংক্রমণ ক্ষমতা 4 গুণ বেশি অ্যালবোপিক্টাসের চেয়ে। এটাই ট্রান্সমিট বেশি করে, এবং ডিজিজ সিভিয়ারিটি এটা দ্বারা বেশি হয়। তাহলে ফিমেল এডিস অ্যাজিপ্টি মস্কিটো এবং এডিস অ্যালবোপিক্টাস মস্কিটো, দুটো আগে ফিমেল লাগা কিন্তু নট মেল, ঠিক আছে? ফিমেল এডিস ইজিপ্টিয়াই ওই তোমার মিশরের যে ইজিপ্ট, সেখান থেকে চলে আসে ইজিপ্টিয়াই, ঠিক আছে? ইজিপ্টি না, ইজিপ্টিয়াই, মিশরের ইজিপ্ট। তাহলে ডেঙ্গু ভাইরাস enters into the body through biting of infected female Aedes aegypti mosquito and also by Aedes albopictus mosquito. তাহলে এডিস ইজিপ্টাই মস্কিটো এবং অ্যালবোপিক্টাস মস্কিটো দুটো বাইট করলেই তাহলেই আমাদের বডিতে প্রবেশ করবে। এই হলো মোডাস। এবং ইনফেকশন কাকে করে, কোন সেলকে আমাদের করবে? ডব্লিউসি করবে। কোনটা, কোন সেলকে? সব সেলকে না, মনোসাইটকে করবে। এবং লিম্ফেটিক টিস্যুকে করবে। ইনকিউবেশন পিরিয়ড মাত্র 2 থেকে 7 দিন, বেশি না কিন্তু, মাত্র 2 থেকে 7 দিন।
ঠিক আছে? তো এখন এই ডেঙ্গু সম্বন্ধে জানার আগে আমরা একটু পড়বো হলো ডেঙ্গু ইজিপ্টিয়া মস্কিটো এবং অ্যালফাবেটাস মস্কিটো, এই দুটো সম্বন্ধে একটু জানবো। দুটাই সম্বন্ধে একটু তাদের ক্যারেক্টার একটু জানবো। না হলে তুমি তো, এবং এগুলো রিটেনে আমরা ধরি, ভাইবারে ধরি, রিটেনেও আসতে পারে। এখানে দেখো, lives around human habitations, daytime feeder, breeds in clean water, in all stored water for drinking, washing and bathing. তারপরে কোথায় করে? রেইন ওয়াটার কালেক্টেড ইন আনইউজড ম্যাটেরিয়ালস লাইক coconut shells, mud pots, plastic cups, unused tires, etc. এবং এগুলোকে ভদ্রমাসি বলা হয়। এগুলো ভদ্র মাছ, জেন্টল মস্কিটো এগুলো। ঠিক আছে? জেন্টল মস্কিটো কেন বলতেছি দেখো, লিভস অ্যারাউন্ড হিউম্যান হ্যাবিটেশন, আমরা যেখানে বাস করি তাদের আশেপাশে, আমাদের যেখানে বাস করি তারা সেখানেই বাস করে। ঠিক আছে? তারা কিন্তু অন্য জায়গায় বাস করে না। হ্যাঁ, এবং আরেকটা কি দেখো, ডে টাইম ফিডার, দিনের বেলা খায়, রাত্রেবেলা খায় না কেন? ডে টাইম ফিডার কেন বলতেছি? এরা সাধারণত কামড় দেয় কখন জানো? এই যখন তোমার এই যে বেশ করে তোমার সন্ধ্যা লাগবে না, আলো একটু কমে যাবে কিন্তু একবারে অন্ধকার হবে না, ওই সময়টা ওরা বেশি কিন্তু কামড় দেয়। দিনের বেলায় কামড় দেবে, একটু সামান্য অন্ধকার হলেই তোমার ইয়ে করবে। ডে টাইম, দিনের বেলায় কামড় দেবে, বেশ করে এই ইভিনিং সময়টাই বেশি দেয় ডে টাইম ফিডার। এবং ব্রিডিং করে কোথায়? ডিম পারে কোথায়? ক্লিন ওয়াটার, একবার পরিষ্কার পানিতে করে, ক্লিন ওয়াটার। তারা জেনে ক্লিন করবে না কিন্তু। তারপরে কোথায় করে? ইন অল স্টোরড ওয়াটার ফর ড্রিঙ্কিং, ওয়াশিং এন্ড বাথিং। যে আমরা পারিবারিক ব্যবহারে কাজে যেগুলো পানি ব্যবহার করি, সেগুলো যেখানে জমা হয় সেখানে তারা ডিম পাতেছে। তাহলে ড্রিঙ্কিং, ওয়াশিং এবং বাথিং। হ্যাঁ, তারপরে বৃষ্টি পানি পড়তেছে, এগুলো যেখানে জমা হচ্ছে। যেমন আমরা কি করি, এই যে তোমরা ওই যে এখানে কি করো, বড় মাঠে যাও, তাই তো? যাও না নাকি? যাই স্যার। বড় মাঠে যাও। আর ঢাকাতে তো বিভিন্ন জায়গার কথা নাই বললাম। তাহলে গিয়ে কি করো? বড় মাঠে যাও বা যেখানে যাও না কেন, ওখানে দেখবা যে তোমার ওই যে নারিকেল খাচ্ছে, যেখানে নারিকেল পাওয়া যাবে। নারিকেল খেয়ে কি করতেছে? তোমার নারিকেলটা খায় না, কিন্তু তার যে শেলটা কি করো? ফেলে দাও, তাই তো? পালাই দিয়ে চলে আসি স্যার। ফেলে দিয়ে চলে আসো, তোমার দায়িত্ব শেষ। ক্ষতি করলে তা তো বুঝলে না। তারপরে এই টায়ার টিউব, এই সাইকেলের মোটরসাইকেল এগুলো টায়ার টিউব, বাসের টায়ার টিউব, এগুলো যেখানে সেখানে ফেলে দেয়। প্লাস্টিকের বালতি, কাপ, মাঠপট, এগুলো ফেলে দিচ্ছ। হ্যাঁ, আর এগুলোতে যদি বৃষ্টি হয় তাহলে বৃষ্টি পানিগুলো কি জমা হবে? জমা হলে সেইখানে তারা ডিম পারে। ইভেন তোমার এই যে ফুলের টব আছে না, ফুলের টবে যে পানি দিচ্ছ, এইখানে তারা ব্রিডিং করে। এখানে আমি এগুলো নিয়ে আসি নাই, ফুলের টবে করে। এবং ফুলের টবে যে তোমার যে ব্রিডিং করলো, এগুলো কয়েক মাস পর্যন্ত এগুলো বেঁচে থাকে, কয়েক মাস পর্যন্ত। এই জন্য তো ঢাকা শহরে মাঝে মাঝে তোমার এই যে আবাসিক এলাকাতে কিন্তু অভিযান চলে কিন্তু ফাইন করে, কিন্তু ওখানে দেখে যে ওই যে ফুলের টব গুলো পরীক্ষা করে দেখে যে ওখানে কোনো লার্ভা আছে কিনা। লার্ভা থাকলেই তাকে ফাইন করবে। জানো তো এটা নাকি? জি স্যার, সিটি কর্পোরেশন থেকে করা হয়। করা হয়, এগুলো করতেছে কিন্তু। এবং এগুলো বিশেষ করে রেইনি সিজনে এগুলো কিন্তু তোমার ব্রিডিং টাইমটা কিন্তু রেইনি সিজন, সময়টা তোমরা দেখে নেবা। আমি আর বললাম না কিন্তু কোন মাস থেকে কোন সময় মাস পর্যন্ত দেখে নেবা। তাহলে এইটা হলো ফিগার দেখো। এখন এই যে হলো তোমার মাসে ডোরা কাটা আছে, কমোডি মেডিসিনে পড়ছে সম্ভবত। হ্যাঁ, একবার ডোরা কাটা দেখছো? এবং এই যে মাথাটা দেখো, মাথাটা মোটা একটু, না মাথাটা একটু মোটা, আর এই ডোরা কাটা দেখো, দেখলেই বোঝা যাবে যে এই হলো মানে সেই আমাদের ক্যাম্পাসে দেখতে পাওয়া যায় স্যার এগুলা। পাওয়া যায় না। জি স্যার। তারপরে এই যে ওরা ব্রিডিং করে কোথায় দেখো, এই তোমার যে ব্যবহারী জিনিসপত্র, এই ফুলের টবও দেখানো হয়েছে, প্লাস্টিক কাপ, বালতি সব দেখানো হয়েছে এখানে। হ্যাঁ,
আরো ফিগার, কত ফিগার আছে তোমার, খালি একটু সার্চ দিলেই, এটা সার্চ দিলে কত জিনিস দেখবা। এখন তো তোমাদের লেখাপড়ার সুবিধা হয়েছে, তোমার শুধু বইয়ের উপর ডিপেন্ড করবে তা কিন্তু নয়। এখন তো মানে কি বলবো, স্যার তাহলে এগুলো ব্রিডিং প্লেস, ঠিক আছে, স্যার তাহলে শুধু এইটা পরে এই নেবা। এই ডোরা কাটা মশা স্যার এইগুলো ভদ্র বাইট ভাষা। করলেই কি স্যার ডেঙ্গু হবে? হ্যাঁ, স্যার এরকম ডোরা কাটা মশাই কি স্যার হচ্ছে মানে এডিস মশা? তাছাড়া তো স্যার অন্যান্য ডোরা কাটা মশা স্যার বাইট করে, কিন্তু স্যার ডেঙ্গু তো হয় না স্যার। না না, অন্য মশাতে হবে 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 কেন? শুধু তোমার এডিস 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 মশারও আবার অনেক টাইপ আছে, বুঝছো? টাইপের মধ্যে এই যেমন এই দুইটা, এই যে এডিস ইজিপ্টিয়াই এবং এডিস অ্যালোভেক্টাস, এই দুইটা স্টেন করবে, অন্যগুলো করবে না তো। ও জি স্যার। যার মশা ম্যালেরিয়া কি সব তোমার স্টেন করবে? ম্যালেরিয়া তো সব করবে না। অ্যানোফিলিস মসকিটো। হ্যাঁ, ওখানে অ্যালোভেরাস মস্কিটো। তো তারপরে কিন্তু তোমার এগুলো বুঝতে হবে, মশারও অনেক স্টেন আছে। আচ্ছা, তাহলে ওইটা পরে নেবা অবশ্যই। এখন হলো প্যাথোজেনেসিস অফ ডেঙ্গু হেমোরেজ খবর, প্যাথোজেনিক ডেঙ্গু সব সিমটম পরে নেবা। এটা সেভারাল থিওরি, যারা কন্ট্রোভার্সিয়াল, এই থিওরিগুলোর মধ্যে আবার কন্ট্রোভার্সিয়াল, একটা থিওরি এক বলতেছে, আরেক থিওরি আরেক ধরনের বলতেছে, এই জন্য কন্ট্রোভার্সিয়াল। কোনটা এখনো কিন্তু মানে এখন ক্লিয়ারলি বোঝা যায়নি, কন্ট্রোভার্সিয়াল। এবং যারা ম্যানি হাইপোথেসিস, অনেক হাইপোথেসিস, তার মধ্যে এই দুইটা মোটামুটি একটা গ্রহণযোগ্য একটা মানে ইয়ে আছে, দুইটাকেই আমরা ধরে নিই। একটা হলো অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট এনহ্যান্সমেন্ট, আরেকটা হলো কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন। এই দুটাই হলো অ্যাকসেপ্টেবল, এই দুটাই। আর অনেক আছে, ঠিক আছে। এখন এগুলোই এখন কিভাবে কাজ করে, এখন এই যে আমি দেখো, ধরো আগে বলে নেই, একটা ধরো ডেঙ্গু 1 দ্বারা ইনফেকশন হলো, ঠিক আছে, ইনফেকশন হলো, তাহলে তার বিরুদ্ধে কি বিপরীতে কি হবে? অ্যান্টিবডি তৈরি হবে না? ইনফেকশন ধরা হলো, তার বিপরীতে অ্যান্টিবডি ধরে থাকলো নাকি? এখন এই অ্যান্টিবডি তৈরি হয়ে থাকলো, এবং ওই ডেঙ্গু 1 দ্বারা যদি আবার আমাদের বডিতে প্রবেশ করে, তাহলে ওই অ্যান্টিবডি তাকে প্রোটেকশন দিচ্ছে, আর সেকেন্ড টাইম লাইফ হবে না, লাইফ ইমিউনিটি পেয়ে গেল। কিন্তু ডেঙ্গু 1 দ্বারা যদি না হয়, ডেঙ্গু 2, 3 বা 4 দ্বারা যদি হয়, তাহলে আগে থেকে যে অ্যান্টিবডি তৈরি আছে ডেঙ্গুটা, ওটা কি ডেঙ্গু 1 এর বিপরীতে। আর পরে ইনফেকশন করে কি হলো, ডেঙ্গু 2, 3, 4, 2, 3 বা 4, তাহলে কি হবে? ওই আগে যে অ্যান্টিবডি, এটার জন্য কি হেটারোলোগাস অ্যান্টিবডি না? জি স্যার। এটা হলো হেটারোলোগাস অ্যান্টিবডি। তার সঙ্গে এখন ওই অ্যান্টিবডিটা এই ডেঙ্গু 2, 3 এবং 4 কে প্রোটেকশন দিতে পারবে না। পারবে না স্যার। পারবে না, উপরন্ত কি করবে? তাহলে যেহেতু হেটারোলোগাস, তাকে নিউট্রালাইজ করতে পারলো না, তার মানে তাকে ডিস্ট্রয় করতে পারলো না। উপরন্ত কি হলো, ওই অ্যান্টিবডি ওই তোমার ডেঙ্গু ভাইরাস কি করলো, কমপ্লেক্স করলো। এটাকে বলা হয় অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স। অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স কার সঙ্গে বাইন্ড করবে? অ্যান্টিবডির কোন পোর্শনটা বাইন্ড করবে এখানে? অ্যান্টিজেনের সঙ্গে এবিবি পোর্শনের ওকে স্যার। সঙ্গে বাইন্ড করবে, তাই তো? এবিবি পোর্শনের সঙ্গে বাইন্ড করলো, বাইন্ড করার পরে ওই তোমার বাইন্ড করার পরে তোমার আর এফসি পোর্শনটা বাইন্ড করবে কার সঙ্গে? এফসি ওপেন থাকলো, এফসি পোর্শনটা কার সঙ্গে বাইন্ড করবে? এফসি পোর্শন তখন বাইন্ড করবে তোমার মনোসাইটের সঙ্গে বাইন্ড করবে, ঠিক আছে? বাইন্ড করলো, তখন এই মনোসাইটের ভিতরে ওই যে রিসেপ্টরের মাধ্যমে তখন সে হলো কি তোমার হলো মনোসাইটের ভিতরে প্রবেশ করলো। এটাকে বলা হয় কি রিসেপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিস, তাই না? আচ্ছা, মনোসাইটের ভিতরে প্রবেশ করলো, তারপর সেখানে রেপ্লিকেশন করবে, করে মশা তৈরি হবে। আলটিমেটলি কি হবে? মনোসাইট কি রাপচার হবে, তাই তো? রাপচার হবে, তখন করবে কি, ওই মনোসাইট থেকে কিছু সাইটোকাইন বা কেমোকাইন রিলিজ হবে, যেমন ইন্টারলিউকিন 2, 6, 8 এগুলো তৈরি হবে, এবং ইন্টারফেরন গামা, আলফা এগুলো তৈরি হবে। হ্যাঁ, ঠিক আছে। এগুলো যখন তৈরি হবে কি, তখন এগুলো তোমার আমাদের এই যে
তখন এগুলো কাজ করবে ভ্যাসেলের উপর কাজ করবে। ভ্যাসেলের উপর কাজ করলে কি হবে? ভাস্কুলার পারমিটিভিটি বাড়ায় দেবে। আর পারমিটিভিটি বাড়ায় দিলে হবে কি? ফ্লুইড লিকেজ হবে, তাই তো? ফ্লুইড লিকেজ হবে হলে ফ্লুইড গুলো যাবে কোথায়? টিস্যুতে যাবে, তাই তো? হ্যাঁ, ইন্টারস্টিশিয়াল স্পেস। স্পেসের সাথে গেল। তাহলে গেলে কি হবে? তখন আমাদের হাইপোটেনশন হবে, হাইপোভলিউমিয়া হলো। তারপরে কি হাইপোটেনশন হবে আলটিমেটলি। তারপরে পেশেন্ট শক হয়ে যেতে পারে শকে চলে যাবে। এবং কমাতেও যেতে পারে, শক কমা যেতে পারে। এই হলো তোমার শকে গেল। এখন হেমোরেজিক ম্যানিফেস্টেশন আবার আরেকটু হতে পারে, কি জানো? এগুলো আবার কাজ করবে কার উপরে? আমাদের যে বন মেরু আছে, বন মেরুর যে মেগা ক্যারিওসাইট, এর উপরে কাজ করবে। আমাদের থ্রম্বোসাইট বা প্লাটলেট কোথা থেকে উৎপত্তি হয়? বন মেরুর কোন সেল থেকে? মাইলয়েড সিরিজ স্যার। এই যে মেগা ক্যারিওসাইট থেকে তৈরি হয়, ঠিক আছে? এই মেগা ক্যারিওসাইট এখান থেকে তৈরি হয়। হুম, তখন এই ওরা করে কি? এই মেগা ক্যারিওসাইট এর উপরে কাজ করলে ডিপ্রেস করবে। তারপর মেগা ক্যারিওসাইট তখন তোমার আর সেল ডিভিশন না হয়ে তখন প্লাটলেট তৈরি হবে না, তখন তোমার হবে থ্রম্বোসাইটোপেনিয়া, ঠিক আছে? তারপর থ্রম্বোসাইটোপেনিয়া যদি হয় তাহলে কি হবে? তোমার ব্লিডিং হবে। তাহলে ওটা এইভাবে হচ্ছে তোমার ডেঙ্গু শক সিনড্রোম এবং ডেঙ্গু হেমোরেজ করা হচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে আমরা ভালো করে পড়ে নিই আবার। তাহলে এই জন্য বলা হচ্ছে অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট এনহ্যান্সমেন্ট। আরেকটা বলা হয় অরিজিনাল অ্যান্টিজেনেশন। একই জিনিসই, আমি আর এই যে ওই টার্মটা তোমাদের নিয়ে আসতে যাচ্ছি না। একই জিনিস, অরিজিনাল অ্যান্টিজেনেশন। পুরোপুরি যদি পাপ করে সেই তাহলে এই যে উত্তর পুরুষ তাকে খেসারত দিতে হয়। এটাই বলা হয় অরিজিনাল অ্যান্টিজেনেশন। ডেঙ্গুতে যেটা হয়, ডেঙ্গু 1 দ্বারা ইনফেকশন হলো, পরে দেখো পরে স্টেম দ্বারা ইনফেকশন হলে তখন অনেক কমপ্লিকেশন হচ্ছে। দেখ এখন দেখে নাও, আমরা পড়ি তাহলে পার্সন হু হ্যাভ এক্সপেরিয়েন্সড ডেঙ্গু ইনফেকশন ডেভেলপ সেরাম অ্যান্টিবডি দ্যাট ক্যান নিউট্রালাইজ দ্য ডেঙ্গু ভাইরাস অফ দ্য সেম হোমোলোগাস সেরোটাইপ। তাহলে অতীতে কারো ইনফেকশন হয়েছে, সে ডেঙ্গু 1 দ্বারা হলো, তাহলে কি হবে? পরবর্তীতে আবার ডেঙ্গু 1 দ্বারা ইনফেকশন হলে তাহলে ওই অ্যান্টিবডি ডেঙ্গু 1 কে সে নিউট্রালাইজ করবে, তাই তো? যা ফলে আর ইনফেকশন হবে না। এটাই তো বোঝা গেল নাকি? পার্সন হু হ্যাভ এক্সপেরিয়েন্সড ডেঙ্গু ইনফেকশন ডেভেলপ সেরাম অ্যান্টিবডি। তাহলে যদি ডেঙ্গু ইনফেকশন হয় তাহলে সেরাম অ্যান্টিবডি হলো দ্যাট ক্যান নিউট্রালাইজ দ্য ডেঙ্গু ভাইরাস অফ দ্য সেম হোমোলোগাস সেরোটাইপ। ডেঙ্গু 1 দ্বারা হলে ডেঙ্গু 1 কে সে নিউট্রালাইজ করলো, তাই না? এটাকে বলে হোমোলোগাস। এখন ইন এ সাবসিকুয়েন্ট ইনফেকশন উইথ ডিফারেন্ট সেরোটাইপ, সে ডেঙ্গু 2 বা 3 বা ডেঙ্গু 4 দ্বারা হইলো ডিফারেন্ট সেরোটাইপ, তাহলে কি প্রি এক্সিস্টিং হেটারোলোগাস অ্যান্টিবডি তৈরি হলো। তাহলে ডেঙ্গু 1 এর দ্বারা যে 1 এর বিপরীতে যে অ্যান্টিবডি হলো, তাহলে ওই অ্যান্টিবডি কি হেটারোলোগাস ফর ডেঙ্গু 2, 3 আর 4 নাকি? জি স্যার। এই হেটারোলোগাস অ্যান্টিবডি তৈরি হলো, তাহলে কি হবে? স্যার একটা তখন কি কমপ্লেক্স করবে? কমপ্লেক্সেস উইথ নিউ ভাইরাস, নতুন ভাইরাসের সঙ্গে তখন সে তাই কমপ্লেক্স করবে। এটাকে বলা হয় অ্যান্টিবডি কমপ্লেক্স। এখন কি হলো দেখো, বাট দিস হেটারোলোগাস অ্যান্টিবডি ডু নট নিউট্রালাইজ দ্য নিউ সেরোটাইপ। তাহলে ডেঙ্গু 1 এর যে অ্যান্টিবডি তৈরি হলো, এটা তাহলে ডেঙ্গু 2, 3 কে নিউট্রালাইজ করতে পারলো না। তাহলে নিউট্রালাইজ করতে পারলো না, তাহলে এখানে কি হবে? আমরা যে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন কিভাবে হবে? অ্যান্টিবডি কোন পোর্শনে বাইন্ড করবে? এফি পোর্শন এবং এফসি পোর্শন, তাই তো? তাহলে অ্যান্টিজেনের এফসি পোর্শনটা তোমার হলো এফি পোর্শনটা বাইন্ড করলো তোমার অ্যান্টিজেনের সঙ্গে, ভাইরাসের সঙ্গে বাইন্ড করলো, তাহলে এফসি পোর্শন ওপেন থাকলো। এফসি পোর্শন তখন বাইন্ড করবে মনোসাইট। এই মনোসাইট এর যে রিসেপ্টর এর সঙ্গে বাইন্ড করলো। তারপরে ওটা রিসেপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিসের মাধ্যমে ভাইরাস ইন্টারস ইন দ্য মনোসাইট এন্ড রেপ্লিকেট ফ্রিলি। মনোসাইটের বয়স হলো তখন রেপ্লিকেশন করলো। আলটিমেটলি মনোসাইট যখন অনেকগুলো যখন মনোসাইট তখন তৈরি হবে, তখন কি হবে? তখন মনোসাইট লাইসিস হবে। লাইসিস হলে ওই মনোসাইট থেকে ডিভাইড লার্জ অ্যামাউন্ট সাইটোকাইন, যেমন টিউমার আলফা, ইন্টারফেরন গামা, ইন্টারলেউকিন 2, 6, 8 এগুলো রিলিজ হবে। এগুলো তখন কি করবে? কাজ করবে তোমার ভেসেলের উপর কাজ করবে, তখন ভাষা প্যারামিটার বাড়া দেবে,
তারপরে কি হবে, ফ্লুইড লিকেজ হবে, হইলে হাইপোভলিউম হবে, হাইপোটেনশন শক, পেশেন্ট মে কোমাটোস। এই পর্যন্ত হলো তোমার হলো ডেঙ্গু শক সিনড্রোম হলো, তাই তো, শক হলো। আর তারপরে আরেকটা কাজ করবে কোথায়, বোন মেরুর যে মেগাকারিওসাইট হেমোরেজ ম্যানিফেস্টেশন ডিউ টু থ্রম্বোসাইটোপেনিয়া অ্যাজ এ রেজাল্ট অফ ডিপ্রেসিভ ইফেক্ট অফ মেগাকারিওসাইট। তাহলে বোন মেরুতে যে স্টিম সেল প্রথম তৈরি হয় তোমার মেগাকারিওসাইট, তাই তো। এই মেগাকারিওসাইট এর উপরে কাজ করবে, তখন মেগাকারিওসাইট যখন ডিপ্রেসড হবে তখন এখান থেকে আর তোমার সেলুলেশন হয়ে তার থ্রম্বোসাইট বা প্লাটলেট তৈরি হবে না, যার ফলে থ্রম্বোসাইটোপেনিয়া তৈরি হলো। যার ফলে তখন থ্রম্বোসাইট যদি তৈরি না হয় কি হবে, তখন কি হবে, হেমোরেজিক ম্যানিফেস্টেশন হবে। এই হলো তোমার হেমোরেজিক ডেঙ্গু হেমোরেজ হতে পারে। তাহলে এই জন্য বলা হচ্ছে অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট এনহ্যান্সমেন্ট। অ্যান্টিবডির কাজ হলো কি, ভাইরাসকে নিউট্রালাইজ করা, তাই তো। কিন্তু এখানে কি করলো, অ্যান্টিবডি তাকে ওই আর কি ইনফেকশনটা বাড়ায় দিল না। জি স্যার। এই জন্য বলা হচ্ছে অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট এনহ্যান্সমেন্ট। ওটা বুঝছো তো। এটা তোমার সংক্ষেপেও লিখতে পারো, সংক্ষেপে যেমন তোমার যে ইয়েতে আছে, যে তোমার যে তোমাদের যে ডান্সটা আছে না, ওয়ারেন লেভিনসন, ওইখানেও কিন্তু শর্টলি দেওয়া আছে, তোমার একটা প্যারা 3-4টা লাইনে দেওয়া আছে, ওইটাও তোমরা ফলো করতে পারো। এটা তোমাদের বোঝানোর জন্য আমি এত কিছু নিয়ে আসছি, কিন্তু এটুকুই তোমাদের লিখতে হবে তা কিন্তু নয়, তোমরা কিন্তু ওটাও ফলো করতে পারো। ওকে, যদি তোমাদের এটা সুবিধা হয়, মনে রাখার সুবিধা হয়, তাহলে এটা পড়িও। আর যদি তোমাদের ওই যে ল্যান্ডের যেটা আছে ওইটা পড়ো, ওটা হবে। ওটা একটু কমপ্লিকেটেড, ওই জন্য আমি নিয়ে আসি নাই। এখন তোমার দেখে নিও, দেখে আমাকে বলে যে তোমাদের কাছে কোনটা বেশি সহজ মনে হয়, তাহলে আমি এখন থেকে পরের ব্যাচ থেকে ওইটাই আমি করবো। হ্যাঁ, দেখে নিও। তারপর আরেকটা হলো কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন। তো কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হলে তোমরা জানো, কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হলে কি হয়, অ্যানাফিলাক্টিক টক্সিন তৈরি হয় না। কমপ্লিমেন্ট যখন অ্যাক্টিভেশন কি হলে কি হয়, অনেকগুলো তৈরি হয়, তোমার হলো ম্যাক তৈরি হয়, তারপর অ্যানাফিলাক্টিক টক্সিন তৈরি হয়, অপসোনাইজেশন ফ্যাক্টর তৈরি হয়, তারপর তোমার হলো আর কি হয়, আরো কত কি তৈরি হয়, তাই তো। তো এখানে হলো অ্যানাফিলাক্টিক টক্সিনটা, এটা হলো মেইন। বিশেষ করে টক্সিন কোনটা, C5A, C3A, C4, তাই তো। এগুলোর কাজ কি বলো দেখি, হিস্টামিন, তারপর হলো কি, এগুলো কাজ করবে কার উপরে, মাসেলের উপর কাজ করবে, তাই তো। কাজ করলে কি হবে, সেখান থেকে তোমার রিলিজ হবে হিস্টামিন, সেরোটোনিন, এগুলো রিলিজ হবে। এগুলো তখন কি করবে, ভ্যাসেলের উপর কাজ করবে, পারমিটি বাড়ায় দেবে, যার ফলে তোমার কি হবে, ওই আগের মতোই ফ্লুইড লিকেজ হবে, হাইপোভলিউম, হাইপোটেনশন, শক হবে। আরেকটা হবে থ্রম্বোসাইটোপেনিয়া হবে ডিউ টু ডিপ্রেসিভ ইফেক্ট অফ মেগাকারিওসাইট। এই হলো তোমার হলো কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন। তাহলে ইমিউন অ্যান্টিজেন কমপ্লেক্স অ্যাক্টিভেশন অফ কমপ্লিমেন্ট সিস্টেম উইথ প্রোডাকশন অফ দ্য অ্যানাফিলাক্টিক টক্সিন, কোনটা হলো C3A and C5A, which leads to increased vascular permeability and thrombocytopenia due to depressive effect on megakaryocytes। এই হলো তোমার হলো থিওরি। তাহলে এখানে সংক্ষেপে আমি নিয়ে আসছি, তাহলে এই সংক্ষেপে তোমরা ওটাও ফলো করতে পারো, ল্যাঞ্জের। এই হলো তোমার হলো প্যাথোজেনেসিস। পরীক্ষায় আসে কেন রিটেন, ভাইবা তো আমার ধরি। এখন ডেঙ্গু হলো, ডেঙ্গুর ক্লিনিক্যাল ফর্ম কি কি আছে। এই স্যার, আমরা যে প্যাথোজেনেসিস বললাম, এটা তো সেকেন্ড টাইম অন্য স্ট্রেন দ্বারা ইনফেকশন হলে, স্যার ফার্স্ট টাইম হইলে স্যার প্যাথোজেনেসিস কেমন হবে, মানে কোনো অ্যান্টিবডি নাই। ফার্স্ট টাইমে সাধারণত তখন তেমন কিছুই হয় না, তখন অ্যাসিম্পটোমেটিক থাকে। তখন ওই যে তোমার দেখে, তখন ওই যে ওই এটা দেখে মোটামুটি কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন এইটাই পড়ে নেবা। তোমার ল্যাঞ্জেও ওটা আছে, সামান্য আছে, সামান্য যেটুকু আছে ওইটুকুই তোমার দেবে, এত কিছু লাগবে না তোমার। এই যে এইটুকু দিবা, তোমার হলো মসকিটো কামড় দিলো, মনোসাইটের ভিতরে প্রবেশ করলো, তারপরে তোমার মসকিটোলাইসিস হয়, তোমার এই যে এটা তৈরি হচ্ছে। এই তখন তোমার হেমোরেজটা দেবে না, হেমোরেজটা দেবে না, হেমোরেজটা হ্যাঁ শকে যেতে পারে। এই পর্যন্ত দেখিও হেমোরেজটা শান্ত, তখন হেমোরেজ শান্ত হয় না, তখন থ্রম্বোসাইটোপেনিয়া সাধারণত ইউজুয়ালি তখন হয় না, তখন কিন্তু ব্লাডটা একটু কমে যাবে, কিন্তু আমি আরো পরে একটু আসতেছি, থামো, তাহলেই বুঝবা।
এখানে দেখো ক্লিনিক্যাল ফর্ম অফ ডেঙ্গু। এখানে আমি 4টা নিয়ে আসি, আরো অনেক টাইপ আছে, আমি আর বেশি করে দেখিনি। এক হলো আনডিভাইডেড ফিভার, মোস্ট কমন ম্যানিফেস্টেশন অফ ডেঙ্গু ফিভার। এখানে কি হবে? আনডিভাইডেড। তার মানে হলো যে অন্য যে ভাইরাল ফিভার আছে তার যে সিমটম আছে, সাইন ঠিক ওই রকমই, যার ফলে একটা ভাইরাস ডেঙ্গুকে সেপারেট করা এখানে যায় না। ঠিক আছে, এই জন্য বলা আছে আনডিভাইডেড ফিভার। আর ক্লাসিক্যাল ডেঙ্গু ফিভার এর যে সাইন সিমটম একবারে ক্লাসিক্যাল, বোঝাই যাবে যে ডেঙ্গু এটা। সেখান থেকে ক্লাসিক্যাল ডেঙ্গু ফিভার, এটা পরে আসতেছি। আর কি হয়? ডেঙ্গু হেমোরেজ ফিভার হয় এবং ডেঙ্গু শক সিমটম হয়। আচ্ছা, এখন এই যে ক্লাসিক্যাল ডেঙ্গু ফিভারে দেখো, তাহলে প্রথমটা বললাম হলো আনক্লাসিফাইড, তাই তো? আনডিভাইডেড ফিভার, এটা কি অন্য ভাইরাসের যে সাইন তোমার ফিভারের যে নেচারটা, এটা ঠিক মতো হয় না। জাস্ট তোমার হলো সামান্য ফিভার থাকলো, রানিং নোজ থাকলো, কাশি থাকলো, এটুকুই, এর বেশি কিছু হয় না। কিন্তু এখন এই ক্লাসিক্যাল ডেঙ্গু ফিভার এখানে কি হয় দেখো, ফিভারটা ওয়ানসেট হবে সাডেন অনসেট। তাহলে সাডেন অনসেট কি জন্য বললাম? ইনকিউবেশন পিরিয়ড কত? 2 to 7 days। এই জন্য বলা সাডেন অনসেট। Onset sudden onset or preceded by prodromal symptoms যেমন malaise, chills and headache। প্রথম আর prodromal symptom যেমন হলো malaise, chills, headache হলো, তারপর তোমার sudden onset of fever। টেম্পারেচার হাই ফিভার হবে এখানে, 102 থেকে 105 ডিগ্রি ফারেনহাইট। অনেক হলো, তাই না? আচ্ছা, তারপর হলো দেখো ফিভারটার নেচারটা কেমন দেখো, এই যে কন্টিনিউয়াস হতে পারে অথবা স্যাডেল ব্যাক with break on 4th and 5th day and rise again 12 to 24 hours later, usually last 7 to 8 days। তাহলে এটা হলো নেচারটা হতে পারে কন্টিনিউয়াস হতে পারে, কন্টিনিউয়াস 7 থেকে 8 দিন থাকতে পারে কন্টিনিউয়াস, অথবা স্যাডেল ব্যাক 4-5 দিন পর্যন্ত তোমার থাকলো, তারপরে 4 দিন পরে আবার তোমার জ্বর একটু কমে গেল, 12 থেকে 14 ঘন্টা আবার রাইজ করলো, এটাকে বলা হচ্ছে স্যাডেল ব্যাক। এবং থাকবে কত? আবারও 7 থেকে 8 দিন। কন্টিনিউয়াস হতে পারে, স্যাডেল ব্যাক হতে পারে। তাহলে এই হলো ফিভারের নেচার। তাহলে অনসেট হলো সাডেন অনসেট হতে পারে, অথবা প্রথম প্রোড্রোমাল সিমটম হবে ম্যালেজ, চিলস, হেডেক, তারপর তোমার ফিভার হলো। এবং ফিভারটা কি হাই ফিভার হবে, 102 থেকে 105 ডিগ্রি ফারেনহাইট। এবং এটা কি নেচারটা কেমন হবে? সেটা কন্টিনিউয়াস হতে পারে অথবা স্যাডেল ব্যাক হতে পারে। এল ফিভার। পেইনটা হবে কোথায় হবে? পেইনটা ফ্রন্টাল হেডেক হবে, জয়েন্ট পেন। ফ্রন্টাল, এই তোমার এই যে ফ্রন্টাল রিজন এখানে হবে। রিট্রোঅরবিটাল পেইন, চোখের পিছনে পেইনটা হয়, প্রচন্ড পেইন হয়। তারপর সিভিয়ার বডি এক্স এন্ড জয়েন্ট পেইন, শরীর ব্যথা এবং জয়েন্টে ব্যথা প্রচন্ড হয়, জয়েন্টে সাধারণত কম হয়, বডি শরীর ব্যথাটা বেশি হয়। এবং দি পেইন ইজ সো সিভিয়ার অ্যাজ, সো ইটস কল ব্রেক বোন ফিভার। এমন ফিভার হয় মনে হয় তোমার হাড় গোড়া ভেঙে গেছে, ওই জন্য নাম হলো, এটার আরেকটা নাম হলো ব্রেক বোন ফিভার। বোন ভেঙে গেছে, তাই তো? তাহলে ফ্রন্টাল হেডেক, রিট্রোঅরবিটাল হেডেক পেইন এবং সিভিয়ার বডি এক এবং জয়েন্ট পেইন। ফিভার সিভিয়ারিটির জন্য বলা হয় ব্রেক বোন ফিভার। পেইন হলো এটা। র্যাশ হইলো, র্যাশ ম্যাকুল হলো, র্যাশ হবে মে অ্যাপিয়ার অন 3rd or 4th day and last for 1 to 5 days। তাহলে জ্বরের 3 থেকে 4 দিনে তোমার র্যাশ, ম্যাকুল র্যাশ হবে, তারপরে 1 থেকে 5 দিন পরে এটা থাকবে, 1 থেকে 5 দিন পর্যন্ত। কনজাংটিভা কি ইনজেক্টেড লাল হয়ে যাবে একবারে, এবং লিম্ফ অ্যাডেনোপ্যাথি কমন। এছাড়া হতে পারে কি জ্বর থাকলে নশা ভমিটিং থাকতেই পারে, আর হিমোরেজ প্রেজেন্ট। আর কি থাকে? জ্বর ভালো হয়ে গেল, তারপর একটা থাকে এই তোমার এই সিভিয়ার ডিপ্রেশন থাকে আপনার অ্যাকুট ফেজ অফ ইলনেস, এবং আরেকটা থাকে ভাটাইগর। আমার একবার ডেঙ্গু ফিভার হয়েছিল, আমি তখন ওই যে ঢাকাতে কোর্স ছিলাম, ওই সময় আমার ডেঙ্গু হয়েছিল। এবং ডেঙ্গু ভালো হওয়ার পরে ভাটাইগর তোমার প্রায় 1 মাস পর্যন্ত থাকে, প্রচন্ড ভাটাইগর হয়, প্রচন্ড ভাটাইগর হয়, এবং ডিপ্রেশনে তোমার একটা চলে আসে। সবারই হয় কিনা জানি না, তবে প্রচন্ড ডিপ্রেশন হয়। তখন তুমি কি বলবো, তুমি কাজে ইয়ে পাবে না, কাজ করে শান্তি হবে না, তো কাজের মধ্যে আগ্রহ কমে যাবে।
হ্যাঁ, কথা বলতে ইচ্ছে করবে না। এমন একটা ডিপ্রেশন একটা আসে। মানে ভালো লাগে না। এই জিনিসগুলো হয় কিন্তু। তাহলে এগুলো তোমার হলো ক্লিন ফিল্টার। মেডিসিনে এগুলো জিনিসটা পড়লা। আমি কিন্তু তোমাদের এই মেডিসিন কিন্তু আমার মনে হয় যে এই যে এগুলো পড়লে তোমার ইনফেকশন ডিজিজ গুলো অনেকটা তোমাদের কভার হয়ে যাবে মেডিসিনের জন্য। তারপরে ডেঙ্গু হিমোরেজিক ফিভার। এতক্ষণ পর্যন্ত ক্লাসিক্যাল ডেঙ্গু ফিভার গেল, তাই তো? এখন ডেঙ্গু হেমোরেজিক ফিভার কখন বলবো? এখানে সিম্পটম কি থাকবে? আগের ক্রাইটেরিয়া গুলো থাকলেই তো, তাই তো? ওগুলোর সঙ্গে দেখো, এগুলো থাকবে, দেখো। ফিভার থাকবে বা রিসেন্ট হিস্ট্রি অফ অ্যাকুট ফিভার। হুম? ফিভার বলতে ওই আগের গুলো তো বুঝাইলাম, ওই সিম্পটম থাকবে। ওর সঙ্গে থাকবে এখন দেখো এই হিমোরেজিক ম্যানিফেস্টেশন থাকবে এবং প্লাটেলেট কাউন্ট। প্রথম বলো প্লাটেলেট কাউন্ট থাকবে হলো 1 লাখ বা তার কমে যাবে, তখন কি হবে? হেমোরেজিক ম্যানিফেস্টেশন থাকবে। এবং আরেকটা হলো অবজেক্টিভ এভিডেন্স অফ প্লাজমা লিকেজ কজড বাই ইনক্রিজড ভাস্কুলার পারমিটিভিটি। এই ভাস্কুলার লিকেজ হওয়ার পরে কি ভাস্কুলার পারমিটিভিটি বাড়া যাবে, তাহলে প্লাজমা লিকেজ হবে। হ্যাঁ, ঠিক আছে? হেমোরেজিক ম্যানিফেস্টেশন হলো প্লাটেলেট কাউন্ট কমে গেল, যার ফলে হেমোরেজিক ম্যানিফেস্টেশন হলো। আরেকটা হলো ভাস্কুলার পারমিটিভিটি বাড়া দিল, যার ফলে তোমার প্লাজমা লিকেজ হলো। এখন তোমার যে হেমোরেজিক ম্যানিফেস্টেশন কি হয় আর হলো প্লাজমা লিকেজের জন্য কি হয়, এটা এখন আমরা করি। প্লাজমা লিকেজ যদি হয় তাহলে তোমার elevated hematocrit defined as 20% or more over baseline or a similar drop after volume replacement. যেমন হলো তোমার হেমাটোক্রিট কোনটা, ওই যে পিসিবি, প্যাক্সেল ভলিউম, আরবিসি স্যার। প্যাক্সেল ভলিউম আরবিসি পরিমাণটা বেড়ে যায়। কি জন্য বেড়ে যায় বলো তো? হুম? হ্যাঁ, এই যে প্লাজমা লিকেজ, প্লাজমা লস হলো, তার বডিতে তোমার যদি ফ্লুইড পোর্শনটা বের হয়ে গেল, গিয়ে তোমার ইন্টারসেলুলার স্পেস চলে গেল, তাহলে তোমার সেলের পরিমাণ তোমার তোমার যে ব্লাড ভেসেলে বেড়ে গেল, তাহলে কি হবে? সেখানে প্যাক্সেল ভলিউম, সেলের ভলিউম বেড়ে গেল, ওটাকে বলে প্যাক্সেল ভলিউম বা আমরা বলি হেমাটোক্রিট। এটা বেড়ে যাবে 20% অর মোর। ঠিক আছে, এটা খেয়াল রাখো কিন্তু হেমাটোক্রিট লেভেলটা বেড়ে যাবে। আর লো প্রোটিন কমে যাবে এবং এবং এফুশন হয় বিভিন্ন জায়গায়। সেটা প্লুরাল এফুশন হতে পারে, পেরিকার্ডাল এফুশন হতে পারে, তারপর পেরিটোনাল এফুশন হতে পারে, বিভিন্ন জায়গায় এফুশন হতে পারে। হুম? এগুলো হলো এটা। এই কারণে কিন্তু তোমার এই যে যখন তোমার সার্জিক্যাল যদি কারো ডেঙ্গু হয়, তখন এই প্লুরাল লিফোশন যদি হয় বা পেরিকার্ডাল লিফোশন যদি হয় বা পেরিটোনাল লিফোশন হয়, কখনো ওই সার্জিক্যাল প্রসিডিউরে যাওয়া যাবে না। আমরা যেমন টিবির জন্য যদি প্লুরাল লিফোশন হয়, তাহলে তখন কি করি? সেই ফ্লুইড গুলো আমরা কিন্তু বের করি, তাই না? হোয়াইট বোনের দিয়ে বের করি। এই ক্ষেত্রে কিন্তু কোনো মতেই এই ফ্লুইড বের করা যাবে না। বের করলে কি হবে? যেহেতু প্লাটলেট কাউন্ট কমে গেছে, থ্রম্বোসাইটোপেনিয়া, তাহলে কি হেমোরেজ হবে, পেশেন্ট মারা যাবে। হ্যাঁ, এই জন্য তো ডাক্তাররা, এই যে মানুষ দোষ দেয়, তাই না? ডাক্তাররা মানে যে রোগী মেরে ফেলে, কিন্তু কেন মরতেছে কারণ কিন্তু আছে কিন্তু। আমরা বলির পাঠা হয়ে যাই না, ডাক্তার কিন্তু বলির পাঠা হয়ে যায় তখন, ডাক্তার ভুল চিকিৎসা দেয়। তো এই কারণে তোমাদের আমাদেরও ভূমিকা অবশ্যই আছে। তোমরা একটা যখন সিদ্ধান্ত নেবা, অবশ্যই ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবা। যে তোমার কোনো সবচেয়ে হিস্ট্রিটা তো মেইন। একটা রোগীর চিকিৎসা দিতে গেলে তোমার হিস্ট্রিটা মেইন। হিস্ট্রি ভালোভাবে নিতে হবে, তারপরে তোমার তো মানে তোমার চিকিৎসা দেবা। আমরা ডাক্তার করি, আমাদের নেগলিজেন্সিও আছে। আমরা ঠিক রোগীর কাছে ঠিক মতো হিস্ট্রি নিই না, রোগীর কথা শুনতে চাই না। এটা হলো সমস্যা আমাদের ডাক্তারের, সময় পাই না। হুম, ওই জন্য একজন ডাক্তারের বেশি রোগী দেখা ঠিক না। এখানে দেখা যায় কি, একজন ডাক্তার কি করে, সারা রাত, পারলে সারা রাত রোগী দেখে। এমনও আছে কিন্তু যাদের রোগী বেশি, তারা দেখো যে সারা রাত দেখে রোগী দেখে, 12টা থেকে 2টা কি 3টা কি এরকম রোগী দেখে কিন্তু। এগুলো ঠিক না। এখন তো আগেকার যুগে না আলাদা, আগেকার যুগে ডাক্তার অনেক ছিল, অত রোগী দেখার প্রয়োজন না, কিন্তু এখন তো ডাক্তার অনেক বেড়েছে, তাই না? তারপর সবাই রোগী দেব, তাহলে তো লোকটা কমে যায়। কিন্তু ওই টাকার লোভ কেউ সামাল দিতে পারে না। তো সামাল দিতে পারে না, তখন হয় কি, রোগীকে সময় কম দেয়, ঠিক মতো মানে
তখন রোগীরা খেতে যায়। এই জন্য ডাক্তারদের প্রতি আমাদের প্রতি কিন্তু আমাদের যে লোকজন পাবলিক এরা কিন্তু মানে ভালো চোখে দেখে না এটা। এবং বিশেষ করে বাংলাদেশি ডাক্তারদের এটা কিন্তু দুর্নাম। যেমন এই যে ইন্ডিয়াতে যায় বা বিদেশে যায় কেন? একটা কারণ হলো যে আমাদের ডাক্তাররা কথা বলতে চায় না রোগীর সঙ্গে। হ্যাঁ? ২-১ টা কথা বলি এবং কথাটাও খুব ভালোভাবে বলে না। বিহেভটা ভালো করে না। এটা কিন্তু ফ্যাক্ট কিন্তু এটা। এটা কিন্তু আসলে ফ্যাক্ট। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। হুম? যে তোমার ডাক্তার ভালো ব্যবহার করে না। যার ফলে কি হয়? রোগীরা কিন্তু বিদেশে চলে যায়। বিশেষ করে ইন্ডিয়ায়। ইন্ডিয়ায় যখন যায় না তখন কিন্তু তাদের সঙ্গে এত ভালো বিহেভ করে জানো? ওই বিহেভের জন্য কিন্তু ডাক্তার মানে রোগীরা চলে যায়। বিহেভ এটা কিন্তু একটা বড় কথা। আরেকটা কারণে যায় যে ওই যে তোমার হলো অনেকে যে তোমার ওই যে অবৈধ টাকা আছে না? অবৈধ টাকা আছে ওই টাকাটাকে তো হালাল করতে হবে নাকি? ওই টাকা তো হালাল করতে হবে। ওই টাকার জন্য তারা কি করে একটা ওই যে পারিবারিক মর্যাদা যে বিদেশে যদি চিকিৎসা করে তাহলে হবে কি তার পারিবারিক মর্যাদা বেড়ে গেল। যে আমি ট্রিটমেন্টের জন্য অমুক দেশে গেছিলাম, বিদেশে গেছিলাম। তার মানে রোগী যখন জানলো, মানুষ যখন জানলো যে একটা পরিমাণ টাকা আছে তখন ওর সম্মানটা বেড়ে গেল। সামাজিক একটা স্ট্যাটাস। বিশেষ করে তোমার এই যে আ ব্যবসায়ী বলো বা আপনারা বলো বা তোমার যে ইয়ে বলো আ পলিটিক্যাল লিডার, হ্যাঁ? যায় না? যায় তো? নাকি এটা ঠিক নাকি? ঠিক স্যার, 100% ঠিক স্যার। তো যায়। স্যার গল্প করার জন্য হইলো যার টাকাটা তো দেশে তো আমি তো ব্যাংকে রাখতে পারতেছি না টাকা। তাই তো? আমার তো অনেক টাকা। ব্যাংকে রাখলে তো আমাকে দুদক ধরবে আমাকে। তখন আমি কি করব? যে বিদেশের টাকাটা আমি রেখে আসি। ঘোরাও হইলো, আমার একটু ডাক্তারের সঙ্গে গল্প করা হলো, দেখাও হইলো। এটা আরকি। এগুলো কারণে যায়। এখন খালি সবাই যে চিকিৎসার কারণে যায় এটা কিন্তু ভুল কিন্তু। তা কিন্তু নয়। হুম? তো সবারই দোষ আছে। আমাদের ডাক্তারের দোষ আছে, রোগীরও দোষ আছে। আ সব মিলেই আরকি। তবে আমি তোমাদের ছাত্রদের উদ্দেশ্যে বলি, আমার যারা ছাত্র, আমি তোমাদেরকে বলব যে ভালো জিনিসটা তোমার এই যে তোমার শিখবা, ভালো জিনিসটা তুমি শিখে যাও। যারা ভালো ডাক্তার তাদের কি তোমার ফলো করবা। তাদেরকে তোমার ফলো করবা। যাতে ভালো বিহেভ, ভালো ট্রিটমেন্ট দেয় তাদেরকে ফলো করবা। খারাপ জিনিসটা তোমার নিবা না। এবং ভবিষ্যতে তোমার রোগীর সঙ্গে ভালো বিহেভ করবা। এটাই আমি আশা করব। এবং দেখো এই যে আমি তোমাদেরকে বলিনি, আমি কখনোই ফাঁকিবাজি করি নাই। আমি স্টুডেন্ট অবস্থায়ও আমি নিয়মিত ক্লাস করেছি এবং আমার রেজাল্ট ভালো ছিল। কখনোই রেজাল্ট খারাপ করি নাই। নিয়মিত পাস করেছি। তখন আমাদের সময় নিয়মিত পাস করা মানে কি? আমাদের সময় নিয়মিত পাস করা মানে হলো যে আমার রোল ছিল ভর্তি রোল ছিল 96, ঠিক আছে? ভর্তি রোল ছিল 96 আর যখন ফার্স্ট গ্রুপ পাস করলাম তখন আমার রোল আসলো 28। কেন ইমাজিন এখন? হ্যাঁ? কল্পনা করতে পারো? তাহলে কতজন ফেল করলো বলো তো মাঝে? বলো। তাহলে এতগুলা ফেল করলো। তাহলে ফেলে আর কত? চিন্তা করছো? অনেক ফেল করতো আগে। মানে 30% ম্যাক্সিমাম পাস করতো। ম্যাক্সিমাম এর বেশি পাস করতো না। ঘামায় ছাড়তো। ঠিক আছে? ঘামায় ছাড়তো। এবং মেডিকেলে গেলাম তারপরে পাস করলাম। তারপরে তোমার এই যে ইন্টার্নি লাইফে গেলাম। এবং ইন্টার্নি লাইফে ওই যে একটা রোগী যখন ভর্তি হইতো সেকেন্ড টাইম ওই যে আমি মনে করো ওই যে কোনো হয়তো কিছু রোগী যেমন আমি দেখছি যে যেমন তোমার হলো যে কেমোথেরাপি দিতে হয় না? একবার রোগী একটা কেমোথেরাপি এক রোগীকে আমি দিলাম। সে ১ মাস পরে আবার ভর্তি হয়েছে। সে ভর্তি হওয়ার পরে তো ওই যে বেড চেঞ্জ হয়ে গেছে। আমার এক ফ্রেন্ডের ওই যে কেমোথেরাপি দিবে। এখন সে আর তার কাছে নেবে না সে। সে আমার কাছে দিবে। এখন আমার তো রাইট নাই। কারণ যেহেতু বেড চেঞ্জ হয়ে গেছে। তখন তাকে অনেক কিছু বুঝাইলাম। বুঝা-টুঝা রাজি করে তাকে ওই মানে ওই ট্রেনে দাঁড়ায় দেওয়াইলাম। এই হলো অবস্থা। এবং অনেক রোগী আমাকে যাওয়ার সময় টাকা দিত জানো?
কিন্তু আমি কিন্তু টাকা নিতাম না। আমি টাকা নিতাম না, কিন্তু ওকে বলতাম যে, "আপনি টাকা দিতে চাইছেন, আপনাকে অনেক ধন্যবাদ। এটা আমার নেওয়ার নিয়ম নয়। আমি আমার কর্তব্যটা পালন করেছি। তো আপনার যেহেতু টাকা আপনি দিয়েছেন, তো এই টাকাটা আমি ফেরত দেব না।" তখন ওকে করতাম কি, যে পাশে আরো কোনো গরিব রুগী আছে। বলতাম, "আপনি পারলে যদি আপনি মন থেকে আমাকে দেন, তাহলে আপনি করেন, এই যে পাশে যে গরিব রুগীটা আছে, একে আপনি টাকাটা দেন।" তখন করতো কি, তখন ওই পাশে যে রুগীটা, ওকে দিতাম। ঠিক আছে? এরকম ভাবে কিন্তু অনেক এভিডেন্স আছে কিন্তু। তারপরে পাস করলাম, চাকরি পাইলাম। আমি সেই খ্যাতলালে জয়েন করলাম। সেই দীর্ঘ ৪ বছর ওখানে থাকছি। আমি একাই আরএমও, একাই মেডিকেল অফিসার, একাই আরএমও, একাই টিএসএ, কোন ডাক্তার নাই, একাই আমি। সারাদিন ২৪ ঘন্টা আমি ওখানে কাজ করতাম। সারাদিন ২৪ ঘন্টা। সেই রাত কি আ স মানে সকাল ৮টা থেকে তোমার হাসপাতালে যাইতাম, উপজেলা হাসপাতালে। ১ম ইনডোরে রাউন্ড দিতাম। রাউন্ড শেষ করে ডিসচার্জ দিয়ে তারপরে আউটডোরে বসতাম। আউটডোরে বসে তারপরে রোগী দেখে বাসায় চলে আসতাম। বাসায় তখন তো আমি একা মানুষ। ৪ তলা বিল্ডিং একাই। ভূতের ভয় লাগে। আমি অন্য ভয় করতাম না। ভূতের ভয়টা বেশি পাইতাম। হ্যাঁ? সন্ত্রাসী ভয় করতাম না। কিন্তু ভূতের ভয়টা কি যেন আমি আমি এখন ভূতের ভয়টা নাই। কিন্তু ওই সময় কি যেন ভূতের ভয়টা পাই। তবে এখন হ্যাঁ, একা থাকলে ভূতের ভয়টা এখন যে লাগে না তা না। হ্যাঁ? তো তারপরে ওই ৪ তলা বিল্ডিং, ৮ টা ফ্ল্যাট, বিশাল, বিশাল ফ্ল্যাট। নতুন ফ্ল্যাট, একাই থাকতাম। তো ওই যে ৩ তলায় থাকতাম, এখন ওই যে আ রাত ৩টা কি ৪টা কি ৫টা কি। রোগী যখনই আসতো আমাকে এখন ওই যে কল দিত। পিয়নরা এসে বলল, "স্যার মেহমান আসছে।" তো ঠিক আছে, যাও, আসতেছি। এখন এই যে ঘুম ভেঙে চোখ কচলাতে, কচলাতে চলে আসি। রোগী দেখে আবার যাইতাম। ঘুম আর কিসে হয়তো ওইভাবে পরের দিন আবার এই ঘুম, ঘুম ভাব নিয়ে আবার আসতাম। এই হারে আমি সময় কাটাইছি। যার ফলে এই যে ব্রেক অফ স্টাডি হলো, হওয়ার পরে আমার কিন্তু ইচ্ছা ছিল আমি মেডিসিনে পড়বো। কিন্তু আমি এই যে দীর্ঘ ৪ বছর আমার যে এই যে ব্রেক অফ স্টাডি হলো, এত হওয়াতে সমস্যা হলো কি, আমি কিন্তু পড়ার এই যে আমি যে এফসিএস পরীক্ষা দেবো বা এমডি পরীক্ষা দেবো বা এমএস দেবো, এগুলো কিন্তু আমি পরীক্ষা দিতে পারি নাই। এগুলোর কারণে। কারণ আমি তো পড়তে পারতাম না। আমি তো সারাদিন তো মনে করো ওই যে সেবা দিয়ে আসি। যার ফলে তো ওই বেসিক সার্ভিস চলে আসি। আমি তো আমি তো শান্তি পাই না এইজন্য। আমি সবসময় চাইতাম যে আমি মেডিসিন পড়বো। কিন্তু যাই হোক, ভাগ্য কার কি আছে এটা তোমরাও বলতে পারবে না। আমরাও বলতে পারবো না। কেউ বলতে পারবে না। বলে না যে ভগবান বা আল্লাহ যেই বলেন সবার একটা ভাগ্য নির্ধারণ করে রাখছে। হ্যাঁ? তুমি কি হবা এটা তুমি বলতে পারো না। উনি সেই সৃষ্টিকর্তা, উনিই রাখছে। এটা বিশ্বাস করতে হবে। ঠিক আছে? আমার ভাগ্য আছে এটাই। তো এটা নিয়েই এখন চলতেছি। এবং এটা নিয়েও এই যে এখানে তোমাদের এই যে দেখো, এই যে এইমাত্র মেডিকেল কলেজে আসলাম। আমার ভাগ্যটা এরকমই, বুঝছো? এখানে আসার পরে দেখো ক্লাস নিত কে জানো? তখন আসে কোনো ডাক্তার ছিল না। এই যে প্রফেসর লেভেলে কোনো ডাক্তার ছিল না। তখন ক্লাস নিত তোমার হলো এই তোমার এই যে যারা লেকচারার তারা ক্লাস নিত। এবং ২ জন অ্যাসোসিয়েট প্রফেসর ছিল। একজন ছিল মাসে বা ২ মাসে একবার করে আসে চলে যেত। বেতন নিয়ে চলে যেত। আমি যখন আসলাম যাকে পেলাম উনিও একই অবস্থায়। ২ মাস ৩ মাস পর আসে বেতন নিয়ে চলে যেত। কিন্তু আমি এসেই এই যে এম আব্দুর রহিম মেডিকেল কলেজে যে অন্য ডিপার্টমেন্ট আমি বলবো না, মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে আমি ক্লাস নেওয়া শুরু করলাম। এই তখন থেকে দেখো আমি ক্লাস একাই নেই, তখন থেকেই। ঠিক আছে? এবং এইরকম ক্লাস মনে হয় অন্য মেডিকেলে একা মনে হয় এত কেউ ক্লাস নেয় না। একা ক্লাস কেউ নেয় না। আমার কিসের টাকা? আমি এত ক্লাস আমি একা নেবো কেন? আমার তো এখানে আরো ২ জন আছে। আমি ওদেরকে দিতে পারি, তাই না? পারি তো। আমার এত কষ্ট আর কি প্রয়োজন? কিন্তু আমি তারপর কিন্তু তোমাদের স্বার্থেই আমি কিন্তু কষ্টটা করি কিন্তু। কষ্ট করে আসতেছি। এখন জানি না ভাগ্যে কি আছে। যাই হোক, এগুলো বললে অনেক কিছুই হবে। তাহলে এটা গেল। আরেকটা হেমোরেজ। হেমোরেজ কোথায় হবে? হেমোরেজ তোমার ডিফারেন্ট সাইডে হবে। যেমন স্কিনে হেমোরেজ হলে তোমার পিঠে গেলে হ্রাস হবে। হ্রাস হবে, পাওয়ারফুল হবে, একাই হবে। তোমরা এগুলো টার্ম গুলো তো প্যাথোলজি অলরেডি পড়ে আসছো। যার ফলে এগুলো টার্ম তোমরা জানো।
গাম ব্লিডিং, জিঞ্জিভাল অর নেজাল ব্লিডিং হবে, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ব্লিডিং হবে, যেমন হেমাটোপেথি মারিনা এগুলো হবে, হিমাশিরা হতে পারে, এবং ইনক্রিজড মিনিস্ট্রাল ফ্লো এগুলো তোমার হবে। ফিগারটা দেখে নাও, এই কনজাক্টিভা দেখো, একদিকে দেখো লাল হয়ে গেছে না, কনজাক্টিভা কি বললাম টার্মটা, ইনজেক্টেড, লাল হয়ে গেছে, হ্যাঁ, রক্তক্ষরণ হয়েছে। তারপর স্ক্রিনে দেখো এই যে র্যাশ, হ্যাঁ, এগুলো হলো ম্যাকুলো র্যাশ, হ্যাঁ, স্ক্রিনে, হ্যাঁ, এখানে দেখো সাবকিউটাস হেমোরেজ হয়েছে, হ্যাঁ, এই ধরনের হবে কিন্তু। তারপর ডেঙ্গু শক সিনড্রোম হলে কি হবে, এখানে হবে ডেঙ্গু হেমোরেজ ফিভার হবে, ওর সঙ্গে তোমার হলো সার্কুলারি ফেলিয়ার থাকবে। সার্কুলারি ফেলিয়ার হলে কি হবে, র্যাপিড অ্যান্ড উইক পালস হবে, ন্যারো পালস প্রেশার হবে, পালসটা কেউ উইক হবে এবং র্যাপিড হবে, তারপর মানে বেড়ে যাবে, তাই তো, পালস প্রেশারটা বেড়ে যাবে 20 অর লেস হবে, ন্যারো হবে, হাইপোটেনশন ফর এস, এবং কোল্ড ক্লামি স্কিন অ্যান্ড অল্টারড মেন্টাল স্টেট, মানে পেশেন্ট শকে গেলে যে ম্যানিফেস্টিং গুলো হয় সেগুলো হবে, হ্যাঁ। পেশেন্ট শকে যে গেলে তোমরা তো ওয়ার্ড মনে করোনি, ওয়ার্ড করলে তাহলে এই জিনিসটা তোমাদের বুঝতে সুবিধা হতো। শকে গেলে যে ম্যানিফেস্টেশন গুলো হয় সেগুলো হবে। তাহলে ডেঙ্গু শক সিনড্রোম মানে হলো ডেঙ্গু হেমোরেজ ফিভার থাকবে, পাশাপাশি তার শকের যে সিমটম সেগুলো থাকবে। শকের সিমটম কি, পালসটা হবে উইক হবে এবং র্যাপিড হবে, মানে পালসের পরিমাণ বেড়ে যাবে। 60 to 90 তো নর্মাল, তাই তো, 90 বেশি হবে কিন্তু উইক হবে, আর হাইপোটেনশন হবে, প্রেশার কমে যাবে, এবং কোল্ড ক্লামি স্কিন, মেন্টাল স্ট্রেস অল্টার হবে। তারপর ল্যাব ডায়াগনোসিস। ল্যাব ডায়াগনোসিস কিভাবে করব, একটা আইসোলেশন ভাইরাস মানে কালচার ভাইরাস কালচার করব, 2 নম্বর সেরোলজিক্যাল টেস্ট করব, 3 নম্বর করব নিউক্লিক অ্যাসিড বেসড টেস্ট, আর কিছু করব হলো হিমাটোলজিক্যাল এক্সামিনেশন করব। এখন আইসোলেশন ভাইরাস এটা পরীক্ষা আসে না, এই কালচারটা কিন্তু পরীক্ষা আসে। আইসোলেশন ভাইরাস বা কালচার ইউজুয়ালি করা হয় না। ভাইরাস কালচার ইউজুয়ালি আমি যখন ল্যাব ডায়াগনোসিস করাইছি তখন কিন্তু অলরেডি বলেছি যে গোটা পৃথিবীতে এখনো কিন্তু ভাইরাস কালচার কিন্তু এখনো সেভাবে করা হয় না, কিন্তু এগুলো জাস্ট তোমার হলো থিওরি, মানে রিসার্চ পারপাজে এবং এপিডেমিওলজি পারপাজে করা হয়, ডায়াগনস্টিক পারপাজে সাধারণত করা হয় না। তবে কিছু কিছু ডিজিজ আছে যেগুলোতে কনফার্ম করার জন্য এগুলো করা হয়। এগুলো আমরা করি কি ঢাকা ইয়াতে পাঠিয়ে দিই, প্রথম ঢাকাতে পাঠিয়ে দিই পোলিওর জন্য, আর অন্যান্য কিছু কিছু ডিজিজ আছে যেগুলো পাঠাতে আমরা আমেরিকা বা ইউরোপিয়ান কান্ট্রি এগুলোতে পাঠাই দিই। আচ্ছা, ল্যাব ডায়াগনোসিস আমরা কিভাবে করবো, আসলে তাহলে কি ভাইরাস কালচার করব, কিভাবে করব, তবে ভাইরাস কালচার ইজ ডিফিকাল্ট। এক্ষেত্রে করা হয় কি, এখানে করা হয় কি, ওই যে পেশেন্ট সাবস্টিটিউট করব, তার কাছ থেকে আমরা ব্লাড নেবো, নিয়ে সেরাম তৈরি করব। ওই সেরামে কি করব, ওই সেরামটা তখন করবো কি, তোমার এই যে একটা এখানে স্লাইডে দেখছো মস্কোটো একটা ধরবো, ওকে ধরে ওর মধ্যে এই সেরামটা ওখানে দেবো, ইনজেকশন করে দেবো, সামান্য পরিমাণ একটা ইনজেকশন করবো, করে ওকে ছেড়ে দেবো কোথায়, ওখানে আবার একটা জায়গায় রেখে দেবো, বন্দি করে রাখবো কিন্তু, এবং ইনকিউবেশন করবো 10 days, কত ডিগ্রিতে, 30 ডিগ্রি সেলসিয়াসে করবো। আচ্ছা, করে তারপরে করবো কি, 10 দিন পর তাকে স্যাক্রিফাইস করবো, মানে তাকে মেরে ফেলবো, মেরে ফেলে ওই ভাইরাসটাকে আবার আমরা ইয়ে করে ভাইরাস থেকে আমরা করবো পিসিআর করবো বা আরটিপিসিআর করবো, ঠিক আছে। এই হলো কালচার। তো এটা তোমাদের জানতে হবে না, তোমরা শুধু এইটুকু খালি জানো, এই পরীক্ষায় এটুকু লিখবো আইসোলেশন ভাইরাস। তো আইসোলেশন ভাইরাস ইজ ডিফিকাল্ট, শুধু লেখো যে ইনোকুলেশন মস্কুলার সেল লাইন উইথ পেশেন্ট সেরাম, তারপর ওটা আবার কনফার্ম করবো বাই আরটিপিসিআর, শুধু এইটুকু লিখবা, ঠিক আছে। মেইন হলো কি সেরোলজি,
সেরোলজি করবো। সেরোলজি মানে কি, অ্যান্টিবডি দেখবো এবং অ্যান্টিজেন দুটাই দেখবো। অ্যান্টিবডি আমরা দেখবো কি, আইজিএম অ্যান্টিবডি এবং আইজিজি অ্যান্টিবডি দুটাই দেখবো, তাই তো। এবং মেথড কোনটা, এলাইজা দ্বারা করা যায়, সেটা আইজিএমও করা যায়, আইজিজি করা যায়। আর হলো আইসিটি করা যায়, ইমিউনোক্রোমাটোগ্রাফি টেস্ট। তবে এটা নট কনফার্মেটরি, এটা হলো জাস্ট স্ক্রিনিং টেস্ট। স্ক্রিন করা হয় যেটা হইতে পারে, তারপরে কনফার্ম করার জন্য ওই যে এলাইজা করা হয়। আর করা হয় হিম অ্যাগ্লুটিনেশন ইনহিবিটর টেস্ট, এটা সাধারণত কম হয়। তবে উপরে দুটাই মেইন, এলাইজা দ্বারা আমরা অ্যান্টিবডি দেখবো, আইজিএম আর আইজিজি। আর হলো আইসিটি করা হয় অ্যান্টিজেন দেখার জন্য। আরেকটা হলো ডেঙ্গু অ্যান্টিজেন ডিটেকশন টেস্ট। আর অ্যান্টিজেন আমরা পরে তোমাদের দেখাবো। আমি এটা তো পুরাতন স্লাইড, এটা তো ডেঙ্গু অ্যান্টিজেন একটা দেখা হয়, বুঝছো, NS1 দেখা হয়। ওইটা আমি নিয়ে আসি না, এই স্লাইডটা আমার, এটা আগের স্লাইড তো ছিল সেটা, এটা না, এটা হবে না আমাদের। পরে এটা আবার পরে আমার, তোমার শীট নিও আমার কাছ থেকে এটা মনে করে, ঠিক আছে রাফিক? পরে আমার কাছে শীট নেবা কিন্তু অ্যান্টিজেনের জন্য তোমার ডেঙ্গু NS1 করা হয়, ওটা পরে আমি রেডি করছি, যেটা ভুল করে আসছে। অ্যান্টিজেন ডিটেকশন করবো আমরা ইমিউনোফ্লুরেন্সের মাধ্যমে করতে পারি, বা এনজাইম ইমিউনো অ্যাসিড দ্বারা করতে পারি। আর নিউক্লিক অ্যাসিড বেস টেস্ট করবো, আরটিপিসিআর করবো। আর হিমাটোলজিক্যাল এক্সামিনেশন করবো কোনটা, আমার সিবিসি দেখি total count may be normal or leukopenia with relative lymphocytes and monocytes. TC কাউন্টটা নরমাল থাকতে পারে অথবা কমতে পারে, এবং লিম্ফোসাইট এবং মনোসাইটটা বেড়ে যাবে, ঠিক আছে। এই জন্য বলা হচ্ছে রিলেটিভ লিম্ফোসাইটিস আর মনোসাইটিস। প্লাটেট কাউন্টটা কমে যাবে অবশ্যই, লেস দেন 1 লাখ। আর হেমাটোক্রিটটা বেড়ে যাবে মোর দেন 20%। এবং এই প্লাটেট কাউন্ট এবং হেমাটোক্রাইট কাউন্টটা, এটাই সাধারণত এই দুইটা কিন্তু ইনভ্যারিয়েবলি করা হয় পেশেন্টের প্রগনোসিস দেখার জন্য। ট্রিটমেন্ট তো সেলফ লিমিটিং, এমনি তো ভালো হয়ে যাবে। তোমার প্লাটেট লাগলে ব্লাড লাগলে ব্লাড দেওয়া হয়, ব্লাডের মধ্যে কি প্লাটেটটা দেওয়া হয়। তো এটা তোমার ট্রিটমেন্টটা ফলো আপ করার জন্য তোমার এই প্লাটেট কাউন্ট এবং হেমাটোক্রিট কাউন্টটা, এই পিসিবি, এই দুটা কিন্তু ইনভ্যারিয়েবলি কিন্তু প্রতি 2-3 দিন পর পরে এটা কিন্তু করা হয় কিন্তু, বুঝছো। এটা ভালো করে খেয়াল রাখবে, ভাইবাতেও এটা কিন্তু আমরা ধরবো যে প্লাটেট কাউন্ট এবং হেমাটোক্রিট, এটা কিন্তু অবশ্যই মানে মনে রাখবা। ইউরিন এগুলো, আর এগুলো সাধারণত তোমার বেশি আমরা ইয়ে করে রিটেনে তোমার লিখবো অবশ্যই। ইউরিনে সাধারণত অ্যালবুমিন যেতে পারে, ট্যানজেন্ট এবং মাইল্ড অ্যালবুমিন। আর মাইক্রোস্কোপে হিমাশয়ে থাকতে পারে। স্টুলে ব্লাড যেতে পারে, সেটা হলো করবো কি, অকাল ব্লাড টেস্ট করতে পারি। লিভার ফাংশন টেস্ট করলে ELT বাড়ে যাবে, আর প্রথম টাইম প্রোলং এবং অ্যালবুমিনটা ডিক্রিজ হবে। আচ্ছা, এখন এই যে আইজিএম, যে এলাইজা দ্বারা করলাম, আইজি এবং আইজিজি দেখলাম, তাই তো। তোমরা জানো প্রাইমারি ডেঙ্গু ইনফেকশন হলে কি হবে, মানে একর ইনফেকশন হলে কি হবে, আইজিএম বেড়ে যাবে আর আইজিজি তো নেগেটিভ হবে, তাই তো। ফার্স্ট ইনফেকশন কি হবে, আইজিজি বেড়ে যাবে, তাই না। আইজিজি বেড়ে যাবে এবং আইজিএম নেগেটিভ হবে, তাই তো, ফার্স্ট ইনফেকশন। আর যদি সেকেন্ডারি ইনফেকশন, মানে নতুন করে আবার যদি ইনফেকশন হয়, তখন কি হবে, তখন তোমার হলো আইজিজি তো পজিটিভ থাকবেই, আইজিএমটা পজিটিভ এবং নেগেটিভ দুটোই হতে পারে। আবার সেকেন্ড নতুন করে আইজিএমটা পজিটিভ বা নেগেটিভ দুটো হতে পারে। তবে এক্ষেত্রে রেশিওটা দেখবো, আইজিএম আইজিজি রেশিওটা 1:5 হবে। মানে আইজিএম যদি আইজিএম এর চেয়ে আইজিজিটা 5 গুণ বেশি হবে, তাহলে এটা হলো প্রাইমারি এবং সেকেন্ডারি ইনফেকশন আমরা ডিস্টিংগুইশ করার জন্য করি। তাহলে আবারও আমরা ল্যাব অ্যানালিসিসে আসি, দেখো। তাহলে প্রথম আমরা ভাইরাস কালচার করলাম। কালচার ইজ সো মাচ ডিফিকাল্ট। আমরা করি কি, মস্কিটো সেল লাইন উইথ মস প্যাশন সেরাম করলাম। তারপরে ওটা কনফার্ম করার জন্য করবো আরটিপিসিআর।
আর কিভাবে করা হয় এটা যেমন জানার প্রয়োজন না, তবে বলার মনে রাখার তোমাদের মনে রাখার সুবিধার্থে জাস্ট দেখবা, কিন্তু আমরা ধরবো না এগুলো বা লিখতে হবে না এগুলো, জাস্ট পাশে ওটা দেখবো একটু। আর সেরোলজি টেস্ট করবো হলো অ্যান্টিজেন, অ্যান্টিবডি দেখবো এবং অ্যান্টিজেন দেখবো। আচ্ছা, অ্যান্টিবডির মধ্যে দেখবো হলো এলাইজা দিয়ে দেখবো আইজিএম আর আইজিজি। এখন আইজিএম যদি পাই এখন প্রাইমারি ইনফেকশন, আর ফার্স্ট ইনফেকশন আইজিজি বেড়ে যাবে, তাই তো। আর সেকেন্ডারি ইনফেকশনে কি হবে, আইজিএমটা পজিটিভ বা নেগেটিভ থাকতে পারে এবং আইজিজিটা অবশ্যই বাড়বে, এবং এক্ষেত্রে আইজিএম এবং আইজিজি রেশিওটা 1:5 থাকবে। আচ্ছা, আর আইসিটি এটা আমরা করা এখন পপুলার টেস্ট, তবে এটা এটা কনফার্মেটরি টেস্ট বলা যায় না, এটা স্ক্রিনিং টেস্ট। তারপরে আমরা করব অ্যান্টিজেন ডিটেকশন করব, ইমিউনোফ্লুরেন্স মেথডে করি, এনজাইম অ্যাসিড করি। তো আগেই করবা ডেঙ্গু NS1 অ্যান্টিজেন টেস্ট, ওটা অবশ্যই বলবো, এটা পরে তোমরা আমার কাছে শিক্ষা নিও। NS1 ওইটা এখন অবশ্যই এটা ধরা হবে পরীক্ষায়, এবং এটা বলতেই হবে এখন। এটাই এই অ্যান্টিজেন টেস্টের মধ্যে তোমাদের ওইটাই করা হয় এখন, NS1, ঠিক আছে। তবে ওটাও ফেলাসি আছে, ওটাও প্রথম দিকে পজিটিভ পাওয়া যাবে, পরে আর পরে পজিটিভ পাওয়া যাবে না, তো অত জানার প্রয়োজন নাই, ওটা তোমার একটু ইয়ে করবো। আর নিউক্লিক অ্যাসিড বেস্ট করবো, আরটিপিসিআর করবো। আর হিমাটোলজিক্যাল এক্সামিন করবো কি, সিবিসি করলে কি হবো, টিসি কাউন্টটা নর্মাল থাকতে পারে বা কম থাকতে পারে, লিউকোপেনিয়া থাকতে পারে। আর ডিসি কাউন্ট কি হবে, তোমার মনোসাইট এবং লিম্ফোসাইট বেড়ে যাবে, এটাকে বলা হচ্ছে রিলেটিভ লিম্ফোসাইটোসিস, তাই তো। আর প্লাটেট কাউন্টটা তো অবশ্যই কমে যাবে, তোমরা অলরেডি জানছো প্লাটেট কাউন্টটা। আর হেমাটোক্রিট লেভেলটা, পিসিবি লেভেলটা বেড়ে যাবে 20%, মোর দেন 20% আর মোর বেড়ে যাবে। ওটা ইনিয়েট করে ভাষা পারমিটি আর প্লাজমা লিকেজ। এছাড়া তোমার হয়তো ইউরিনে তোমার অ্যালবুমিন যেতে পারে এবং ব্লাড যেতে পারে, সেটা দেখা যাবে না, মাইক্রোস্কোপিক হিমাশয় যেতে পারে। আর স্টুল অকাল ব্লাড টেস্ট করব, এটা পজিটিভ হবে। আর লিভার ফাংশন টেস্ট করবো, এলটি বেড়ে যাবে, প্রথম টাইম বেড়ে যাবে এবং সেরাম অ্যালবুমিন কমে যাবে। এখন আমরা করব প্রিভেনশন অফ অ্যান্ড কন্ট্রোল, এটা পরীক্ষায় তোমাদের আসে, ভাইভাতে ধরা হয়। প্রিভেনশন কিভাবে করব, আমরা দুইটা ইয়েতে ভাগ করব, ভেক্টর কন্ট্রোল মেথড, আরেকটা হলো প্রিভেন্ট মসকিটো বাইট, আরেকটা হলো প্রোগ্রাম টু মিনিমাইজ দ্য ইম্প্যাক্ট অফ এপিডেমিক্স। তিনটা ভেক্টর কন্ট্রোল মেথড কিভাবে করব, এটা করব কেমিক্যাল কন্ট্রোল করব, বায়োলজিক্যাল কন্ট্রোল করব এবং এনভায়রনমেন্টাল কন্ট্রোল করব। কেমিক্যাল কন্ট্রোল কিভাবে করব, এখানে লার্ভিসাইড মে বি ইউজড টু কিল ইমেচুর অ্যাকোয়াটিক স্টেজ, এবং মসকিটো মে বি রেজিস্ট্যান্স টু কমার্শিয়াল অ্যারোসল স্প্রে। ডেঙ্গু ভাইরাসের একটা বিশেষ দিক আছে, সেটা হলো এই যে কমার্শিয়াল যে স্প্রে গুলো পাওয়া যায় না, এগুলোর প্রতি তারা কিন্তু রেজিস্ট্যান্স, এগুলোতে তারা কিন্তু মারা যায় না। তুমি যত স্প্রে করো না কেন, স্প্রে তুমি করলে মসকিটোটা কিছুক্ষণ দুর্বল হয়ে তুমি ওই পড়ে থাকবে, তুমি মনে করলে ও মারা গেছে, কিন্তু কয়েক মিনিট পরে, 1 ঘন্টা বা 2 ঘন্টা পর সে আবার জীবিত হয়ে যাবে এবং উড়ে চলে যাবে, কিছু মারা যাবে। তো এই জন্য মসকিটো মে হ্যাভ রেজিস্ট্যান্স টু কমার্শিয়াল অ্যারোসল স্প্রে, এটা ভালো করে খেয়াল রাখবে কিন্তু। হ্যাঁ, এটা কিন্তু যার ফলে হয় কি, এই যে মস্কিটো স্প্রে আমরা ব্যবহার করি, এটাতে কোনো লাভ হয় না। লাভ কোনটাতে হবে, এই যে লার্ভিসাইডস মে বি ইউজড টু কিল ইমেচুর অ্যাকোয়াটিক স্টেজ, যেখানে ব্রিডিং সাইট, সেখানে তোমার লার্ভিসাইড যেগুলো আছে সেগুলো নিয়মিত তোমার ইয়ে করতে হবে, স্প্রে করতে হবে, ঠিক আছে। ব্রিডিং সাইটে লার্ভিসাইড ইয়ে করতে হবে, তাহলে লার্ভাল স্টেজে তারা কিন্তু সেন্সিটিভ, লার্ভাকে মারতে হবে। লার্ভা কন্ট্রোল করতে পারলে, লার্ভা মারতে পারো, তাহলে তোমার মস্কিটো তুমি তাহলে কন্ট্রোল করতে পারবা। এই দুইটা লাইন খেয়াল রাখবা, লার্ভিসাইডস মে বি ইউজড টু কিল ইমেচুর অ্যাকোয়াটিক স্টেজ, আর মস্কিটো মে হ্যাভ রেজিস্ট্যান্স টু কমার্শিয়াল অ্যারোসল স্প্রে। ওই যে তোমার যে ঢাকাতে মেয়র যারা আছে, তাদের ভাগ্য নির্ধারিত হয় কার মাধ্যমে, এই ডেঙ্গু, তাই না? তাই তো, জি স্যার। ডেঙ্গু নির্ধারণ করে। আসলে কিন্তু তোমার যে ইয়েদের দোষ নাই,
তোমার ওই মেয়র তো দোষ নেই, মেয়রে এখানে বডির পাঠা হয়। এই যে কার পাঠা কিন্তু নয়, তোমার এই যে সেকেন্ড লাইনটা মসকিটো মে হ্যাভ রেজিস্ট্যান্স টু কমার্শিয়াল অ্যারোসল স্প্রে। যত স্প্রে করুক না কেন মশা তো মারা যাবে না তো। যার ফলে কিন্তু ওরা কিন্তু ওই ফেভার আসতেছে, নিম্ন মানের স্প্রে নিয়ে আসছে, কাজ করে না। আসলে তো তা না, কিন্তু এটা আমরা ভুল বুঝি। সাধারণ জনগণ তো ভুল বুঝবেই, সাধারণ জনগণ তো ভুল বুঝবেই, তাই তো। তো এটা হলো মেইন ফ্যাক্ট, যার ফলে ওরা ওই সাকসেস হতে পারে না, যার ফলে ভাগ্য নির্ধারিত হয় কিন্তু ওখানে। হ্যাঁ, আর আরেকটা হলো যে এই ক্ষেত্রে লার্ভিসাইড মেবি ইউজ টু কিল ইনম্যাসিভ অ্যাকোয়াটিক স্টেজ। আর বায়োলজি কন্ট্রোল কিভাবে করবো, এখানে হলো এটা শুধু এখনো অতটা করা হয় না, এক্সপেরিমেন্টালি করা হয়। ইউজ অফ লার্ভিভোরাস ফিশ, যেমন কাপিস বা কুপিস যেটা বলে না কেন, এক ধরনের মাছ আছে, সেটা হলো তোমার এই যে বিভিন্ন ওই যে নালা নর্দমা ওর মধ্যে ছেড়ে দেওয়া হয়। এরা করে কি, মশার যে লার্ভা এই খায়, ঠিক আছে। যেমন তোমার 2 বছর আগে কিন্তু ওই 2 বছর আগেও কিন্তু তোমার এই যে বর্তমানে যে তাপস, উনি কিন্তু এই যে লার্ভা কিন্তু ছাড়ছে, এই যে গাভী মাছটা কিন্তু ছাড়ছিলেন, কিন্তু তারপর অতটা এফেক্টিভ হয় না কিন্তু। হ্যাঁ, এটা কিন্তু উনি নর্দমা ছাড়ছিলেন, এটা সেটা ওরা শুধু ওই যে লার্ভা খাবে তারা। এটা একটা বাজার কন্ট্রোল। এনভায়রনমেন্টাল কন্ট্রোল, এটা হলো মেইন। এটাই জনগণের সচেতনতা এখানেই প্রয়োজন। এখানে কি হবে, এলিমিনেশন অফ ব্রিডিং সাইটস কিভাবে করবো, কভার ওয়াস্ট কন্টেইনার। এই যে আমরা কন্টেইনার বিভিন্ন জায়গায় ফেলতেছি, এখানে কাভারিং অবশ্যই করতে হবে। তারপর যেখানে সেখানে তোমার যে ডাব টাব খাচ্ছে ফেলে দেওয়া যাবে না, কন্টেইনার ফেলে দেওয়া যাবে না, তাই তো। কভার সেফটি ট্যাঙ্ক, এগুলো করতে হবে। রাবিশ সাইটস, প্রপার ডিসপোজাল অফ রাবিশ সাইটস, ঠিক আছে। এগুলো পলিথিন ছাড়তেছ, পলিথিনের মধ্যেও তো পানি জমবে, সেটাও তো খারাপ। তারপর ড্রেনিং অফ স্ট্যাগনেন্ট ওয়াটার দ্যাট সার্ভস অ্যাজ দ্য ব্রিডিং প্লেস ফর মসকিটো। যেখানে পানি স্ট্যাগনেন্ট অবস্থা জমে থাকে, সেখানে মসকিটো কি ব্রিডিং করে, তাই তো। যার ফলে স্ট্যাগনেন্ট না থাকে, সেগুলো ড্রেনিং এর ব্যবস্থা ঠিক মতো করতে হবে। এইভাবে আমরা করি কি, এলিমিনেশন অফ দ্য ব্রিডিং সাইট। 2 নম্বর, তারপরে কি, প্রিভেন্ট মসকিটো বাইটস। মসকিটো বাইট আমরা কিভাবে করতে পারি, আমরা এমন ধরনের কাপড় ব্যবহার করবো যেগুলো লম্বা, মশা সহজে কামড়াতে দেয় না পারে। ওয়ারিং প্রোটেক্ট ক্লোথিং দ্যাট কভার দ্য এন্টায়ার বডি। হ্যাঁ, তারপরে ইউজ অফ মসকিটো রিপেলেন্ট। গায়ে তোমার তোমার কি করে, এক ধরনের ইয়ে পাওয়া যায়, কি বলে যে ডিজাইন পাওয়া যায়, সেটা তোমার করবা, গায়ে মাখলে মশা বসতে পারবে না, পড়ে যাবে। তারপর তোমার দরজা, ইউজ অফ মসকিটো কয়েল নেট। মসকিটো কয়েল ব্যবহার করো, এবং নেট, মসকিটো নেটটা ব্যবহার করো দরজা জানালায়। তোমার শোয়া, যে নেট ছাড়া অবশ্যই শোয়া যাবে না, মসকিটো নেট দ্বারা শোয়া যাবে, নেট ছাড়া কখনোই শোয়া যাবে না। এই যে আমি ঢাকায় গেলাম, আমার মশাটা হলো কেন, আমার ডেঙ্গু হলো কেন, আমি যখন গেলাম ওখানে, প্রথম গেছি 2-3 দিন অত ছিলাম। আমি যে রুমে, আমি একাই একটা রুমে ছিলাম, তো সেখানে করলাম কি, ওই যে প্রথম 3 দিন আমি মশারি কিনে নেই, নেগলিজেন্সির জন্যই হোক কিনে নাই, ওই সময় মশা আমাকে রীতিমতো কামড় দিয়েছে, বুঝছো। ওই 3 দিন আমি ইনফেক্ট হয়েছি। এই নেট ছাড়া, নেট অবশ্যই ব্যবহার করতে হবে। তারপর আর কি করতে হবে, স্ক্রিনিং অফ ডেলিং উইন্ডো ডোর, এখানে তোমার ওই নেট লাগাইতে হবে, যাতে মশা বাইরে থেকে প্রবেশ করতে না পারে। হ্যাঁ, তাহলে মশা যাতে কামড় না দেয়, তাহলে প্রথম কি করা হলো, গায়ে তোমার রিপেলেন্ট ব্যবহার করা হলো। তারপরে তাদের যদি না হয়, তাহলে কি, ক্লথ ব্যবহার করো, মসকিটো ক্লোথিং ব্যবহার করবো, যেগুলো গোটা বডিতে করবে। আর এই মসকিটো নেট, তোমার মসকিটো নেট বলতে তোমার এই যে নেট তো ব্যবহার করবে। আর আরেকটা পাওয়া যায়, তোমার হলো ইনসেকটিসাইড স্প্রে নেট পাওয়া যায়। ওগুলো অবশ্য এখন ব্যান করেছে। ইনসেকটিসাইড স্প্রে যেগুলো আছে না, সেগুলো তোমার এই যে যারা বাচ্চা, তাদের ব্যবহার করা যায় না। আচ্ছা, আর হলো প্রোগ্রাম টু মিনিমাইজ দ্য ইম্প্যাক্ট অফ এপিডেমিক্স, এডুকেশন অফ মেডিকেল পার্সোনাল। তারপরে তোমার আরেকটা আমি বাদ দিয়েছি, সেটা হলো তোমার যে মাস মিডিয়ার মাধ্যমে জনগণকে তোমার অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে হবে। সেটা ইলেকট্রনিক্স মিডিয়া বলো বা তোমার যে সংবাদপত্র বলো, এগুলোর মাধ্যমে তোমার
প্রচার করতে হবে যে ডেঙ্গু মশাটা কোথায় তোমার এই যে ডিম পারে, প্রিভেনশন করতে পারি, এর কমপ্লিকেশন কি, এগুলো তোমার এগুলো রীতিমতো প্রচার করতে হবে। এবং মেইন ওটাই, জনগণের কোনো প্রোগ্রাম তোমার ইফেক্ট হবে কখন, জনগণকে তো যখন তুমি তোমাকে ইনভলভ করতে পারবা, তখন তোমার কিন্তু কোনো প্রোগ্রাম তোমার ইয়ে হবে, সাকসেস হবে। জনগণকে তুমি যদি ইনভলভ না করতে পারো তাহলে কখনোই হবে না। ওইটা মেইন, ওটা আমি নিয়ে আসি না, ওটা তোমরা তাহলে ইয়ে করবা। হ্যাঁ, তাহলে আমরা এটাই ইয়ে করলাম। এখন দেখো, আমি অনেক কিছু পড়ালাম, তাই তো? অত কিছু পড়তে হবে না। দেখো, অত কিছু পড়তে হবে না। তোমরা পড়বা কোনটা? আরও ভাইরাসের ডেফিনিশন, এটা পড়বা। হ্যাঁ, আরও ভাইরাস বা আর্থবন ভাইরাস ডেফিনিশনটা পড়বা, উপরেরটা। ঠিক আছে, ভাইবার জন্য, হ্যাঁ সরি, রিটেনের জন্য। তারপর তোমার ক্লাসিফিকেশনটা পড়বা রিটেনের জন্য। আর যদি এক্সাম্পল আমরা চাই না সাধারণত। আর এই ডেঙ্গু ভাইরাসের এই প্রপার্টিসটা রিটেনে আসে, আমরা ভাইবার ধরি না। খালি সেরোটাইপটা কয়টা সেরোটাইপ আছে সেটা ধরি, 4টা সেরোটাইপ আছে, এটা ধরবো। তারপর তোমার ডেঙ্গু কি রিটেনে আসে, ডেঙ্গু কি এবং ডেঙ্গু ট্রান্সমিশন কিভাবে হয় এবং কোন সেলকে এফেক্ট করে, এটা জানলে, তাই তো? তারপরে এই যে ডেঙ্গু যে মস্কিটো, এডিস মস্কিটো 2 ধরনের আছে, একটা ইজিপ্টি এবং অ্যালবিভেক্টাস। এগুলো ব্রিডিং, কোথায় ডিম পারে, কোন সময় ডিম পারে, এগুলো তোমরা জানবা, এগুলো অবশ্যই ভালো জানবা। তারপরে এই প্যাথোজেনেসিস, এটা পড়বা যে ডেঙ্গু হেমোরেজিক ফিভার এবং ডেঙ্গু শক সিন্ড্রোম, এটাও আসে। অথবা যে আরেকজন প্রশ্ন করলো না, ওইটা তোমার পড়ে নেবা, ওটা তোমার আসে কিন্তু, যে ডেঙ্গু ফিভারের প্যাথোজেনেসিস কি, ওটা আমি নিয়ে আসি নাই, ওটা তোমার একটু দেখে নেও, ওটাও আসে। বাদ দেওয়ার মধ্যে ওটাই করছি। তাহলে প্যাথোজেনেসিস কি হলো? একটা হলো যে ডেঙ্গু থিওরি অনেকগুলো আছে, তার মধ্যে হলো মোস্ট অ্যাকসেপ্টেবল এখন 2টা। একটা হলো অ্যান্টিবডি ইনহ্যান্সমেন্ট থিওরি। তাহলে ডেঙ্গু 1 দ্বারা যদি ইনফেকশন হয়, তাহলে পুনরায় যদি তার দ্বারা যদি ইনফেকশন হয়, তাহলে কি হবে? সেটা প্রোটেক্ট দেবে, তাই তো? কিন্তু যদি ডেঙ্গু অন্য স্ট্রেন দ্বারা যদি হয়, তাহলে কি হবে? সেটা নিউট্রালাইজ করতে পারবে না। উপরন্ত কি হবে? তখন অ্যান্টিজেন কমপ্লেক্স তৈরি হবে, তাই তো? এবং তোমার অ্যান্টিবডির এফিবশনের মাধ্যমে বাইন্ড করলো কি, এই যে তোমার ভাইরাস, তাই তো? আর এফিবশনে বাইন্ড করলো মনোসাইটের সঙ্গে। তারপরে কি রিসেপ্টর অ্যান্ডোসাইটের মাধ্যমে মনোসাইটের ভিতরে প্রবেশ করলো, মনোসাইটের কি হলো? রেপ্লিকেট হলো, আলটিমেট মনোসাইট রাপচার হবে, তখন সাইটোকাইন বা কেমোকাইন রিলিজ হবে, যেমন গামা ইন্টারফেরন, তারপরে আলফা ইন্টারফেরন 2, 6, 8, এগুলো হবে। এগুলো কি করবে? ভ্যাসকুলার কাজ করবে। ভ্যাসকুলার কাজ করলে কি হবে? ভ্যাসকুলার ফাউন্ডেশন বাড়া দেবে, তারপর কি ভাস্কুলার লিকেজ হবে, হাইপোডাইনামিক শক হবে। আর তোমার আরেকটা কি হবে? যে প্লাটেট কাউন্ট কমে যাবে, কি জন্য? যে থ্রম্বোসাইট, ম্যাগাকারোসাইট ওখানে ডিপ্রেস করবে, যার ফলে ম্যাগাকারোসাইট থেকে তোমার সেল ডিভিশন হয়, তোমার হবে না হয়, তোমার থ্রম্বোসাইট তৈরি হতে পারবে না, প্লাটেট কাউন্ট কমে যাবে, যার ফলে তোমার হবে হেমোরেজ হবে। আরেকটা হলো কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন। এখানে কি হবে? কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন যদি হয়, তাহলে কি হবে? তোমার সেখানে অ্যানাফাইলিক টক্সিন তৈরি হবে, সেগুলো কাজ করবে তোমার বেসোফিল মাস্ট সেলের উপর কাজ করবে, তখন বেসোফিল মাস্ট সেল থেকে হিস্টামিন, সাইটোকিন এগুলো তৈরি হবে। এগুলো আবার কি করবে? ভ্যাসেলের উপর কাজ করবে, ভ্যাসেল ফার্মেন্ট বাড়া দেবে, ভাসেল লিকেজ হবে, তারপরে হাইপোটেনশন শক এগুলো হবে। এই তো, এই হলো তোমার প্যাথোজেনেসিস। তারপর তোমার হলো খালি এই ক্লিনিক্যাল ফর্মটা জানো, আন্ডারভেন্টেড ফিভার, কি কি আছে? আন্ডারভেন্টেড ফিভার, ক্লাসিক্যাল ডেঙ্গু ফিভার, ফিভার, শক সিনড্রোম। আর এই ক্লাসিক্যাল ডেঙ্গু ফিভারের যে নেচারটা, ফিভার, তারপর হলো পেইন, র্যাশ, এইটুকু জানো। এগুলো একটু একটু করে জানবা এগুলো। হ্যাঁ, খুব বেশি জানতে হবে না, একটু জানো, একটু সামান্য করে একটু জানো, বেশি জানতে হবে না। অবশ্যই লাগবে এগুলো তোমার। তবে তোমার ভাইবা তো আমরা অত ধরি না, রিটেন গুলো একটা সলভ করো। আর ল্যাব লাইন্স তো বললাম আমি। এখন কালকে আমরা পড়বো হলো, কালকে কি পড়বো বলো? স্যার মিক্স। র্যাবিস। তাহলে কালকে আমরা পড়বো র্যাবিস, ঠিক আছে? কালকে স্যার। র্যাবিস পড়বো, সেভাবে তোমরা করো। আর তোমাদের পার্সেন্টেজ খুব কমে গেছে, এত পার্সেন্টেজ ক্লাস
নাকি ক্লাস বাদ দেবে, কোনটা বলো? এখন ধরো আমি ক্লাস নিচ্ছি, ঠিক আছে, এখন তোমার ক্লাস করলাম না, তাহলে লাভটা কি হলো? পরে তো আহ পরে তো আমরা কিন্তু আর রিপিট করবো না, বুঝছো? এবং রিপিট করার সুযোগ তোমার পাবে না তো, তোমার এই ক্লাসের সুযোগ তোমাকে মনে করবে পরে ক্লাসের সুযোগ পাবা তোমরা। রাফি, হ্যালো, রফিক আছে? স্যার তোমাকে মনে করো যে ক্লাসের সুযোগ আর পাবা? অনেকে মনে করতেছো যে পরে আমরা আবার ক্লাস করব, কিন্তু ক্লাসে আর সুযোগ পাবা? তোমার যে করোনা কবে যাবে তুমি জানো? করোনা কবে যাবে তুমি জানো এটা? যাবে, ক্লাসের সুযোগ কখনোই পাবে না, আর পাবে না ক্লাসের সুযোগ। এখন যার ফলে সবাই ক্লাসে থাকো, আর তো ক্লাস বেশি নাই তো, আমাদের মেইন ক্লাস কিন্তু হয়ে গেছে অনেক, আমরা কিন্তু অনেক দূর এগিয়ে গেছে, কিন্তু অনেক দূর এগিয়ে গেছে। আর বেশি কয়টা ক্লাস আছে আর? জানুয়ারির মধ্যেই আমি শেষ করে দেবো। যারা সবাইকে বলো ক্লাস ক্লাস থাকুক, ক্লাস করবে না এত সোজা না যে ক্লাস না করে তোমার মানে পাস করবা, এত সোজা না, কিন্তু বুঝছো? পারবা না। এগুলো আমি তোমাদের গুরুত্বটা বোঝাচ্ছি যে কোনটা পড়বা কোনটা পড়বে না। আর নিজে পড়ে যদি হয় তাহলে আমরা আসি কেন, আমরা তো থাকার প্রয়োজন ছিল না, তোমার তো বই দেখেই তোমার ডাক্তার হয়ে যাবে, সোজা না। তারপর সবাইকে বলো। আর যদি ক্লাস না করতে চাও, তোমার সিদ্ধান্ত নাও একটা, যে তোমার ক্লাস করতে চাও না, তাহলে ক্লাস আমরা করবো না। তোমার একটা মিটিং করো যে ক্লাস করবা কিনা, যদি ক্লাস করো তাহলে তাহলে সবাই একটা মিটিং করে তাহলে আমাকে জানাও, আমি ক্লাস নেবো। আর যদি বলো যে ক্লাস করবা না, তাহলে বাদ দিই। অত কষ্ট করা ভালো লাগতেছে না, কি বলো? হ্যালো, যারা সবাই আছো সবাই বলো। হ্যালো, স্যার স্যার আমাদের তো এখনো স্যার পরীক্ষার ডেট দেয়নি, আর হচ্ছে স্যার যেহেতু ক্লাস হলে স্যার মানে অল্প হলেও পড়া হয় স্যার, এই জন্য স্যার আপনারা যেটা বলবেন স্যার ক্লাস করবো স্যার, সমস্যা নেই। না কিন্তু তোমাদের ক্লাসে যে থাকতেছে না যে, এখন ধরো এই যে ইরেগুলার ব্যাচ, ওদেরকে আমি বলেছি তোমার ক্লাস, তোমাদের ক্লাস না করলে হবে কি জন্য? তোমাদের অলরেডি তোমরা একবার ক্লাস করেছো, যার ফলে তোমাদের প্রয়োজন নেই। তোমরা এখন লেখাবার টেবিলে ফেরত যাও। তোমাদের পরীক্ষা ডেট যেহেতু হয়ে গেছে, ফর্ম ফিল আপ তো তোমাদের যাদের পাওয়া তাদের সবাইকে ছেড়ে দেবো, কাউকে আমি রাখবো না। এবং ক্লাস আমি করলে বিষয়টা স্যার, হিসেবে তোমাদের বলতেছি, স্যার তোমাদের রিভিশন কাউকে বলতে দেবো এই না, জন্য সবাইকে মূলত ছেড়ে ক্লাস দেবো। করা স্যার। আচ্ছা, হ্যাঁ, ক্লাসগুলো করছি স্যার আগে, তারপরে হ্যাঁ, স্যার এখন ক্লাসগুলো শুনতেছি, এই জন্য স্যার রিভিশন হইতেছে, এই জন্য মূলত ক্লাস করা স্যার। তোমরা ফর্ম ফিল আপ করছো? না স্যার, আমরা ইরেগুলার যারা স্যার। হ্যাঁ, তো যাদের পাওয়া না তাদেরকে আমি ছেড়ে দেবো, কিন্তু আমি ফেস করে যেত, জি স্যার। আমি ছেড়ে দেবো। যাদের পাওয়া না 11 জন না কয়জন মনে হয় যাবে। আর তো সেম গ্রুপ যারা পাস করতে পারে তাদের কাজ দেওয়া যাবে না, জি স্যার। তাহলে আমি তো 2 এর মধ্যে ছেড়ে দেবো। এবং তার মধ্যে পরে যদি বাদ দেয় আমার সঙ্গে যোগাযোগ করে, তাহলে তাদেরকে ছেড়ে দেবো। যত পাওয়ার তারা সবাই পাবে। তো এখন এই ক্লাসটা গুলো যদি না করো তাহলে তো মনে করো কি বলবো আর, পার্সেন্টেজ কমে ক্লাস নিয়ে তো লাভ নাই যদি না পড়ো। তো হ্যাঁ, তবে করতে থাকো, তো কে করলো না করলো সেটা ব্যাপার না, আমরা পরে ক্লাস নেবো না। আর যারা ফেল করবে তার দায়িত্বটা সেই দিবে নাকি? আমরা এই সিস্টেমে ক্লাস করতে পারি, কে ক্লাস করলো না করলো একটা মনে করো তোমার অ্যাডাল্ট, এখন তোমাদেরকে জোর করে কিছু করা যাবে না, তোমাদের ভালো মন্দ তোমরাই বুঝবা, তাই তো? তোমাদের ভালো মন্দ তোমরাই বুঝবা। যে মনে করবে তার ক্লাস প্রয়োজন আছে সে ক্লাস করো, আর যে ক্লাস প্রয়োজন নাই সে আহ, সে আমরা তখন বুঝতে পারবো কিন্তু কে কার ক্লাস করেনি। আমাকে বুঝতে পারি যখন আমরা কোশ্চেন ধরবো না ভাইভাতে, তখন আমরা বুঝতে পারবো যে এ পড়ে নাই, এ ক্লাস করে নাই, বুঝছে? যার ফলে আহ, এবং তারা কি মিস করতেছে সে পরে পরে বুঝবা। ধরা ধরা যখন ফেল করবে, আমি কিন্তু প্যাথোলজিতে মাইক্রোবায়োলজিতে কিন্তু অত ওই না পড়লে আমি ছাড়ি দেয় না কিন্তু, এটা খেয়াল রাখো। তারপর অন্য ক্লাস করলো কি করলো না সেটা আমি দেখার বিষয় না, আমি মাইক্রোবায়োলজি তোমার ঠিক মতো ক্লাস করো। আর আমি ক্লাস নেই, নিতে থাকি, নিয়ে তোমাদের যে মনে করো আর একটা মাস হলেই আমার তোমার জানানোর মধ্যে আমি তোমাদের ক্লাস আমি শেষ করে দেবো, ঠিক আছে?
এখন এর মধ্যে তোমরা সবাইকে করো যে তোমার একটা মিটিং করো সবাই মিটিং করে তোমার যে গ্রুপ আছে গ্রুপে মিটিং করো করে তোমরা করো সবাই যাতে থাকে ক্লাসে উপস্থিত বাড়াও নাহলে এভাবে চলতে পারে না ঠিক আছে স্যার স্যার ওই মানে ডেঙ্গু ফিভার স্যার মানে যাদের অ্যাসিম্পটোমেটিক থাকে মানে আনক্লাসিফাইড আনডিফারেন্সিয়েটেড ফিভার স্যার তাদেরও কি পরবর্তীতে ডিপ্রেশন এগুলো হয় স্যার? না না তাদের তো আসবেই না কিন্তু তাদের তো একদম অ্যাসিম্পটোমেটিক একবারে ওদের তো বোঝাই যায় না তবে জি স্যার ঠিক আছে সিমটোমেটিক তাদেরই সমস্যাগুলো বেশি হয় আর ওই যে ডিপ্রেশন যে সবারই হবে তা কিন্তু নয় এগুলো ম্যান টু ম্যান ভ্যারি করে অনেকের হয় না